একদম ঘুটঘুটে অন্ধকার, জাস্ট গাড়ির দুটো হেডলাইটের আলো ছাড়া রাস্তার কোনো আলো নেই। কিছুটা দূর গাড়িটা এগোতে একটা বিভৎস চিৎকার, না পাখির আওয়াজ না মানুষের আওয়াজ। আওয়াজটা যেই হলো আমি বললাম কিসের আওয়াজ। আমার সামনে যে শিল্পী বসেছিলেন, মহিলা শিল্পী, উনি আমার দিকে ফিরে তাকিয়ে চোখটা বড় করে বলল, ওনার নাম হচ্ছে ইউসুফ, সবাই আমাকে সাহায্য করে, তোরা করবি না কেন? আর আশ্চর্য চাপের ব্যাপার তো। হঠাৎ কি একটা হলো, যা দিতে হবে না বলে এরকম হাতটাকে না জাস্ট আমার মুখের সামনে এরকম করলো, আর এক গাদা জল ছিটে এলো আমার মুখে। আমি স্লিপ প্যারালাইসিস অবস্থায় অনেক কিছু দেখেছি। গ্রেইশ একটা স্কিন, ঠিক আছে, খুব মানে ডার্ক গ্রে টাইপের একটা স্কিন, এবং খুব বেশ মাস্কিউলার টাইপের একটা মানে বডি একটা হয়, আর মাথায় শিং। টিভির ঘরে বসেছি, টিভিটা চালিয়ে, হঠাৎ ভাবছি জ্বালা করছে কেন আমার হাতটা, দেখি তো কি হয়েছে। আমি ঘুরিয়ে দেখছি এখানে 3টে এরকম আঁচড় কাটা। হ্যালো বন্ধুরা, আজকে শুক্রবারে তোমাদের জন্য একটা ভৌতিক এপিসোড নিয়ে আসলাম, যেখানে আমার ফ্রেন্ড তার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলে এসে শেয়ার করতে চাইছে। তার জীবনে এখনো অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকছে, যার প্রমাণ সাক্ষী আমি ছিলাম, এখনো আছি। কারণ তার বাড়িতে যখন এরকম ভৌতিক ঘটনা ঘটে সবার আগে ফোনটা আমার কাছেই আসে, তার প্রতিক্রিয়াগুলোও আমরা দিই। সরাসরি আজকে চলে যাবো আজকে আমাদেরকে সুজয়ার কাছে। সুজয়া, কেমন আছো? ভালো আছে। আচ্ছা, তুমি তোমার লাইফে অনেক ঘটনাই তুমি আমাদের সঙ্গে শেয়ার করছো, স্পেশালি আমার সঙ্গে তুমি শেয়ার করেছো যে তোমার সঙ্গে অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে, এখনো তোমার বাড়িতে সেই ঘটনাগুলো ঘটছে। আস্তে আস্তে প্রত্যেকটা ঘটনাই আমরা আমাদের দর্শককে শোনাবো। তো একদম শুরু থেকে বলো যে তোমার জীবনের প্রথম প্যারানর্মাল এনকাউন্টার কি ছিল? আমার ছোটবেলার একটা ঘটনা আছে, কারণ সব ঘটনা তো ভোলা সম্ভব হয় না, কিছু কিছু ঘটনা এমন স্মৃতিতে বসে যায়, বেশি করে বাচ্চারা যখন ছোটবেলায় ট্রমাটাইজ হয়ে যায় একরকম। তো সেরকম একটা ঘটনা আছে। আমি তো বেসিক্যালি উত্তর কলকাতার মেয়ে, তো সেইখানে আমি কি হতো, মর্নিং স্কুল ছিল, এবার ইভিনিং এ বিকেলবেলা বাচ্চারা খেলাধুলো করতো, বন্ধুদের সাথে খেলতাম, রাস্তায় খেলতাম। তো আমার পাড়ায়, আমার বাড়ির ঠিক বাঁদিয়ে একটা গলি ছিল, মানে পাড়াই তো, পাড়ার ভেতর অনেক বাড়ি ছিল, পার্টিকুলার একটা বাড়ি আমার খুব ক্রিপি লাগতো। এবং টু টেল দ্য ট্রুথ, আমার আমি কোনোদিনই ওই বাড়িতে একজন ভদ্রলোকের ছাড়া আমি কাউকে কোনোদিন দেখিনি। হয়তো পাড়ার লোক শুনে আমাকে বলে ওরা দেখেছে, আমি দেখিনি বা আমি কোনোদিন নোটিস করিনি, কিন্তু জায়গাটা আমার খুব ক্রিপি লাগতো। ওটা ব্লাইন্ড, মানে বাড়িটা, আমি বলছি বাড়িটার যে পেছন দিকটা শেষ হচ্ছে একটা বড় রাস্তার উপর, একটা নাম করা একটা জায়গা, রাস্তা, সেখানেই বাড়িটার পেছন দিকটা পড়ে। তো এরকমই একদিন প্রায় রোজই খেলি, কিন্তু আমি ওই জায়গাটাকে অ্যাভয়েড করতাম। একদিন লুকোচুরি খেলতে খেলতে মানে ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে বিশাল বড় দরজা, ওদের দেখছি লুকিয়ে আছি, বাচ্চা মানুষ। তো কিছুক্ষণ বাদে এখন বেরিয়ে আসি, ভালো 6টা বাজতে যায়, তখন মা ডাকছে বা ঘরে আয় পড়বি। গেলাম, কিন্তু পেটে ব্যথা নিয়ে ঢুকলাম। আচ্ছা, তখন ওরকম অ্যাকিউট এতে হয়নি ব্যথাটা। এবার যখন বাড়িতে ঢুকেছি, পড়তে বসার দূরের কথা, আমি একদম চোখ ফোক উল্টে যাওয়ার মতো আমার ব্যথা। তো পেটে ব্যথা, এবার পেটে ব্যথা, মা ভাবছে কিছু জল খাওয়ায়, কিছু ওষুধ খাওয়ায়, এবং আমার বাবা উনি একটু গ্যাসের ওষুধপত্র এনে রাখতেন বাড়িতে, বাচ্চা আছে বাড়িতে ভেবে। তো মা কিছু খাইয়ে ট্রাই করেছিল, কিন্তু আমার ব্যথা কমেনি। মা বলছে কি রে, কি খেয়েছিস? কিছু খাইনি, কিন্তু কথাই বলতে পারছি না। তো এইভাবে অনেকক্ষণ যাওয়ার পর মা বললো, না এই ব্যথা তো চরমে উঠছে, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান একজন ছিল,
উনি টালাতে বসতো। তো ওখানে আমি গেলাম, আমাকে নিয়ে গেল। যাওয়ার পর উনি দেখে বললো যে একটা সিরাপ মতো দিয়েছিল প্রবাবলি, বললো ওটা 3 দিন খাওয়া, পেটে ব্যথাটা কমে যাবে। আচ্ছা। সঙ্গে সঙ্গে ওখানে আমাকে ওষুধ খাইয়েও দিয়েছিলেন জেঠুই বলতাম। তারপরে বাড়ি আসি, বাড়ি এসে কমে না, সন্ধ্যে 7টা পেরিয়ে যাচ্ছে, 7:30টা পেরিয়ে যাচ্ছে, 8টা অবধি যন্ত্রণা সহ্য করতে পারছি না, চোখ মুখ মানে হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তখন আমাদের পাড়ায়, আমি সেই মানুষটা আজকে নেই, কিন্তু এত ভালো তান্ত্রিক আমার লাইফে আমি দেখি। কামাখ্যা মন্দির আছে আমাদের পাড়ায়, ওদের পরিবারের সাথে আমাদের খুব সুসম্পর্ক ছিল চিরকালই, কারণ আমার ছোটবেলাটা ওই বাড়িতেই অনেকটা কেটেছে। তো ওই দাদু, তখন রাত হয়ে গেছে, রাত্রি 9টা 9:30 বাজে, এবার উনিও শুতে যাবেন। তো মা কামাখ্যার মন্দিরে পঞ্চমুণ্ডের যে আসন থাকে ওটা ছিল। আচ্ছা। মা নিয়ে গিয়ে বললো, মেশামশাই আমার তো পেটে ব্যথা কমছে না, কি ব্যাপারটা আমি তো কিছু বুঝতে পারছি না, খারাপ লাগছে, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কিছু কমছে না। বলছে, তুমি ডাক্তারের কাছে গেছো কেন, আগে তো আমার কাছে তোমার আসা উচিত ছিল। তো বলছে, আমি তো বুঝতে পারিনি, ওষুধপত্র খাইয়েছি। বলছে, যাও ওকে এই মায়ের সামনে শুয়ে দাও। শুয়ে পড়লাম। বললো, মা শুয়ে পড়। মাকে বলে 1 গ্লাস জল, ভালো গ্লাসে, পরিষ্কার গ্লাসে 1 গ্লাস জল নিয়ে আসো। নিয়ে এসে ওই পঞ্চমন্ডির আসন থেকে একটি মানে লম্বা মতো যে এটা হয় ওনাদের থাকে হাড়টা, ওটাকে গ্লাসে পরে আমাকে বললো, মা এই জলটা তুই খেয়ে নে, একবারে খাবি। বাচ্চা মানুষ যা বলেছে, এদিকে পেটে যন্ত্রণায় তো আমি পুরো বেঁকে যাচ্ছি, জলটা খেয়ে নি। বিশ্বাস করো, যে ডাক্তার কমাতে পারলো না প্রেসক্রিপশন দিয়ে, আমি এরকম ঘটনা আমি মানে নিজের সাথে যদি আমার না ঘটতো, আমি বোধহয় বুঝতে পারতাম না। ওই ছোটবেলা তো তখন তো বুঝিনি, রিয়েলাইজ করিনি, এখন বুঝতে পারছি এসে। জাস্ট আমার 1 মিনিট টাইম লেগেছে পেটে ব্যথাটা কমতে। পেটে ব্যথা নেই। যখন আমি উঠলাম, এত ফ্রেশ লাগছে, আমার খিদেও পেয়ে গেছে। তখন আমার ওই দাদু বললেন যে যাও ওকে নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর কিছু প্রবলেম হবে না। তো এইটা প্রথম ছোটবেলায় আমার একটা এটা আমি আজকে বিশ্বাস করি, কারণ যে ওষুধ এত চেষ্টা করার পর যে পেটে ব্যথা কমলো না, সেটা হট করে একবারে কমে গেল 1 মিনিটে একটা জলে। তোমার একটা হাওয়া লেগেছিল সে সময়। এটাই আমি জানি না এইসব ব্যাপারটা, কিন্তু এটা আমি দেখেছি, আমার সাথে ঘটেছে, এটা ছোটবেলা। আচ্ছা, তারপরে সাচ আমার সাথে বহু বছর কিছু আর হয়নি, ঘটেনি। এরপরে যখন আমি কলেজ লাইফে ছিলাম, তখনও আমার সেরকম কিছু হয়নি। বিয়ের পরে আমি উত্তর কলকাতাতেই একটা বাড়িতে থাকতাম। তো সেখানে ওটা ভাড়া বাড়ি ছিল, রেন্টেড, এবং যারা থাকতো আমার ইনলজরা, তারা কেউ বিশ্বাস করতো না খুব একটা যে এরকম কিছু আমার সাথে হচ্ছে বা কি। বেসিক্যালি হয়েছিল ব্যাপারটা আমার একা থাকার সময়। আমি কোল্যাপসেবল গেট দিয়ে, 2টো কোল্যাপসেবল গেট, ওইটা দিয়ে বাথরুমে স্নানে যেতাম, আর বাড়িতে কেউ নেই, একা, কোল্যাপসেবল গেটে তালা। বাথরুমে থেকে আওয়াজ পাচ্ছি যে বাথরুমের সামনে না একটা সরু করিডোর মতো ছিল, ওখানে ওয়াশিং মেশিন রাখা ছিল, হ্যাঁ, আর তার ভিতরে একটা বেডরুম ছিল, ওখানে একটা কাঁচের টানা শোকেস গুলো হয়, হাত দিয়ে টানে, ওরম টাইপের একটা শোকেস ছিল। তো আমি স্নান করতে করতে শুনছি, এক্সকিউজ মি, সেই শোকেসটা খালি ধুম ধুম করে মানে খুলছে, বন্ধ হচ্ছে। আমি যে কে রে, ভয়ও লাগে, হতে পারে চোর বা কিছু, কোথা থেকে ঢুকেছে কিছু, মানে তখন না মাথায় ইনস্ট্যান্ট ওই জিনিসটা আসে না, সাউন্ডটা হচ্ছে। একবার বলছি বন্ধ, সাউন্ডটা বন্ধ। আবার কিছুক্ষণ বাদে ওই করিডোরটা টাইলস একটু নড়বড়ে ছিল, হাঁটলে না ঢক ঢক করে আওয়াজ হতো টাইলসটা। হাঁটছে, রীতিমতো হাঁটছে, মানে একটা নর্মাল মানুষ আমরা যেরকম হাঁটি সবসময়,
ওরম হাঁটছে, পাইচারি করছে, দুম 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 দুম। একদম আওয়াজটা শুনতে আমি শুনছি, কিন্তু আমার হিম্মত হচ্ছে না যে আমি দরজাটা খুলে দেখি। তখন আমার রীতিমতো বলতে পারো যে ভয়, একটা দারুণ একটা ভয়, আতঙ্ক হয়েছে। হ্যাঁ, হয়েছে ভেতরে। তো যাই হোক, মনের জোর নিয়ে বাথরুম থেকে যখন বেরোলাম, দেখলাম না কোথাও কিছু নেই। পরে যখন আমি এটা শেয়ার করেছিলাম, না আমরা এত বছর এই বাড়িতে আছি, হতেই পারে না, এরম না। আমি জানি না, তারা বলতে চাইলো না আমি ভয় পাবো বলে কি কিছু সত্যিই কিছু আছে। কারণ ওই বাড়িতে আমার পড়ে যাওয়া, সিঁড়ি থেকে 3 তলা থেকে 1 তলায় পড়ে গেছি, শীত দ্বারা কালশিটে পড়েছে, এরকম ঘটনাও ঘটেছে আমার সাথে। তো এই ছিল সেই সময়কার ঘটনা আর কি, বিয়ের পরে। তারপরে আমার কিছুদিন আবার মানে এরকম যে সব সময় ঘটছে আমার সাথে তা নয় কিন্তু। আচ্ছা। তারপরে হঠাৎ একবার আমি যখন এক জায়গায় আমি কাজ শুরু করি, আমার প্রফেশনটা ছিল অ্যাঙ্কারিং, হোস্ট। তো হোস্ট ছিলাম আমি, কাজে যেতাম এখানে ওখানে কাজে। তো দুজন শিল্পীর সাথে আমি গেছিলাম, এটা খুব আমাকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনাটা। গাড়িতে দুজন শিল্পী ছিলেন, তো ওনাদের সাথে ড্রাইভারটা অচেনা ছিল, যে ড্রাইভ করছিল মানে বয়স্ক ছিলেন, অচেনা ছিলেন, চিনতাম না। তো ওনাদের সাথে আমি গেছিলাম সন্দেশখালি। আচ্ছা। সন্দেশখালি তে একটা মেলা হয় ওখানে, মাঠের মধ্যে বিশাল মাঠ, ওখানে মেলা হয়। তো আমরা পৌঁছেছিলাম 6টায়, আর প্রোগ্রাম শেষ করে বেরোতে 11টা বেজেছিল। আর ওখানে না সন্দেশখালিতে এদিকে খাল ওদিকে খাল, মাঝখানে একটা ছোট ছোট কালভার্টের মতো জয়েন্ট করা, মানে রাস্তাটা উঁচু টাইপের, মানে গাড়িটা খুবই ডিফিকাল্ট হচ্ছে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া, মানে মনে হচ্ছে না পড়েই যাবো খালে। তো যখন 11টায় বেরিয়ে গেছি, রাস্তা তো অন্ধকার। এবার আমার মনে হয় ওই দিককার মানুষরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, একদম ঘুটঘুটে অন্ধকার, জাস্ট গাড়ির দুটো হেডলাইটের আলো ছাড়া রাস্তার কোনো আলো নেই। বুঝতে পারছো? তো একটু তো ছমছম করে গাটা ওরকম অন্ধকারের মধ্যে। কিছুটা দূর গাড়িটা এগোতে, বিশ্বাস করো, একটা বীভৎস চিৎকার। তোমরা গাড়িতে তখন গাড়ি চলছে? তো গাড়ি চলছে, মানে গাড়িটা বেরিয়ে হাইওয়েতে উঠবে, তো সেই তো রাস্তা দিয়ে তো বেরোতে হবে ওই সন্দেশখালি থেকে। একটা বীভৎস চিৎকার অন্ধকারের মধ্যে। আচ্ছা। না পাখির আওয়াজ না মানুষের আওয়াজ, ঠিক আছে? তো আওয়াজটা যেই হলো, আমি বললাম কিসের আওয়াজ? আমার সামনে যে শিল্পী বসেছিলেন, মহিলা শিল্পী, উনি আমার দিকে ফিরে তাকিয়ে চোখটা বড় করে বলল, জাস্ট মুখের ওপর একটা আঙুল দিল। বললাম বলো না। বলছে আমি বলছি তো, চুপ করো না। কি বুঝে কি বলেছে আমি জানি না তখনও। আমার পাশে যিনি ছিলেন, ও বলছে দেখো আমি তো ব্রাহ্মণ, তুমিও ব্রাহ্মণ, কিন্তু তুমি একটা কাজ করতে পারো, তোমার যদি ভয় করে তুমি আমাকে ধরে বসতে পারো। একটু ধরে বসলে আমার মনে হয় ভালো হবে। মানে হয় না অনেক সময় সাপোর্ট হয়, কিছু না, একটা মেন্টাল সাপোর্ট। তো আমি ওনাকে ধরলাম, ধরে ওনাকেও আমি, এত কিউরিওসিটি বেড়ে গেছে। আর আওয়াজটা দেখো, আমি একটা জিনিস জানি, পশু পাখিরা তারা নিজেদের এলাকা ছেড়ে কোনোদিন বাইরে বেরোয় না, যা কিছু তারা ওই এলাকার মধ্যেই থাকার চেষ্টা করে। এবং গাড়িটা যে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আওয়াজটা সাইডে যাচ্ছে আমার, মারাত্মক ব্যাপার একটা, ঠিক আছে? চিৎকারটা হচ্ছে, লিটারালি চিৎকার হচ্ছে, কিন্তু আমার ইচ্ছে করছে দেখি। গাড়ির কাঁচটা কালো ছিল, ইচ্ছে আমাকে বললো না। তারপরে দেখি যে সামনে যে শিল্পী ছিলেন, ওকে দেখলাম, আমি কানে ইয়ারফোন লাগিয়ে দিল, যাচ্ছি।
গাড়ি হাইওয়েতে উঠলো, চিৎকারটা কিন্তু খেপে খেপে হচ্ছে, ঠিক আছে, গাড়িটা চলছে খেপে খেপে হচ্ছে, গ্যাপে গ্যাপে। গাড়িটা হাইওয়েতে উঠলো, তখনও চিৎকারটা, এবার তো হাইওয়েতে উঠে গেছি, আর কোনো পাখি ছিল বেরিয়ে গেছে। আমার ধারণাটাকে ভুল প্রমাণ করলো কতখানি, হাইওয়েতে উঠে 15 মিনিট হয়ে গেছে, হাইওয়েতে উঠে গেছি, স্টিল ওই চিৎকারটা তখন সাইড থেকে মাথার উপরে, গাড়ির মাথার উপরে হচ্ছে। আমি বলছি বলো না কি, আমি দেখবো। বলছে তুমি যদি বাঁচতে চাও, আমাকে বললো, তুমি যদি বাঁচতে চাও মুখটা চুপ করে চলো আমাদের সাথে, কোনো কিউরিওসিটি এখানে দেখানোর কোনো দরকার নেই। আমার একবার মনে হচ্ছিল একটু দেখি না বাড়ির, মানে গাড়ির কাঁচটা খুলে উপর দিকে, কিন্তু ওরা বারণ করছে দেখে আবার আমি ওটা সাহস পাইনি। পুরো রাস্তাটা আমরা প্রায় ধরো 1 ঘন্টার মতো হাইওয়েতে, বেশি হয়তো হবে, আমি এখন ডিস্টেন্সটা করতে পারছি না, গ্যাপে গ্যাপে আওয়াজটা হয়ে চলেছে হাইওয়েতে। রাস্তায় 2-1টা লোক রয়েছে, আমি বলছি তারা কি কিছু দেখছে না? আওয়াজটা কোথায় হচ্ছে? হচ্ছে তো আমাদের গাড়ির উপরে। আর পুরো হাইওয়েটা ফাঁকা, আমাদের গাড়ি ছাড়া কিচ্ছু নেই। রাত হয়ে গেছে তখন, তো 12টা বাজতে গেছে। এইবার যখন আমরা পুরো রাস্তাটা ওইরকম করতে করতে এলাম, এসে রাস্তাটা উঠছে কোথায় বলতো, পিসিচন্দ্র গার্ডেনটা আছে বাইপাসে, ওইখানে পিসিচন্দ্র পাশ দিয়ে যে রাস্তাটা উঠে বাইপাসে আসছে, ওই রাস্তাটা ঠিক যেখানে শেষ হচ্ছে, মানে ওই হাইওয়েটা এসে যেখানে পিসিচন্দ্র গার্ডেনের পাশে ওইখানে শেষ হচ্ছে ব্রিজের কাজটা, ওইখানটা এসে লাস্ট চিৎকার, মানে এত চিৎকার, আমি চিৎকার লিটারালি আমি মানে দিয়ে বলছি, জোর দিয়ে, যে চিৎকার একদম। আমি তখন, আমার অবস্থা খারাপ রীতিমতো। বাইপাসে যে উঠে গেলাম, একটা পাখি সে কি সন্দেশখালি থেকে বাইপাস অব্দি ধাওয়া করতে পারে? না, পাখি তো হবেই না, এটা সম্ভব নয় তো। যদি কেউ তর্কের খাতিরে বলেও তাকে হ্যাঁ পাখি ছিল ভাই তুমি ভুল বুঝেছো, তো একটা পাখি না অসম্ভব, সন্দেশখালি থেকে তো নিশ্চয়ই আমাকে পিসিচন্দ্র গার্ডেন অব্দি তারা করবে না, তাই না? তো তারপরে যখন বাইপাসে উঠে গেলাম, মেয়েটিকে ছাড়তে গেছিলাম, মানে শিল্পী, যে মহিলা শিল্পী ছিলেন, ওর বাড়ির সামনে ছাড়তে গিয়ে আমি গাড়ি থেকে নামতে সাহস পাচ্ছি না। ওর পাড়াটাও তো শুনশান, রাতে তখন 1টা, কুকুরগুলো ঘুরছে, হ্যাঁ ঠিক আছে। ড্রাইভারকে জিজ্ঞেস করছে আপনি কিছু বুঝলেন? ড্রাইভার বলছে একটু অন্য রকমের ছিলেন উনি। আমি কি করে বুঝবো? আমি ভাবছি আপনাদের মোবাইলে নোটিফিকেশন ঢুকছে, অদ্ভুত একটা ব্যাপার বললো। যাই হোক, তো উনি খেয়াল করেনি, যাকে উনি খেয়াল করেনি বলে হয়তো, উনি ভয় পায়নি বলে হয়তো আমরা সেই যাত্রা বেঁচে গেছি হয়তো। হ্যাঁ, উনি যদি ভয় পেতে বা উনি যদি কোনো রকম ভাবে আহত হতেন বা কিছু হতেন, তাহলে আমাদের সত্যি হয়তো সেদিনকে আমাদের প্রাণের একটা আশঙ্কা ছিল। তো সঙ্গে সঙ্গে আমি ওকে নামিয়ে, আমি আর কিছু ওকে বলিনি, বলে বৌদি আর কোনো আলোচনা করবে না, একদম বাড়ি চলে যাও তোমরা, এই নিয়ে আর আলোচনার দরকার নেই। ও বাড়ি ঢুকে গেল ছেড়ে। যখন আমরা আসছি, আমি তখন একজন আমাদের পরিচিত আছে, আমি গুরুজি বলে ডাকি, তো ওনাকে রাত্রিবেলা আর উপায় না দেখে ওনাকে ফোন করেছি। তো উনি বলে কি হয়েছে? আমি বললাম তোমাকে একটু জ্বালাবো, এই ব্যাপার। উনি বলে আমি যা বোঝার বুঝেছি, তুমি একটা আজকে রাত্রির মতো, আমি কিছু বলছি না, তুমি একটা ওই লোহার কিছু বালিশের তলায় রেখে শুয়ে পড়ো আজকে রাত। ঠিক ঠিক। তো সেইভাবে ওই দিন হয়তো আমরা জানি না, অনেকে বলেছিল যে তোমরা খুব জোর প্রাণে বেঁচে গেছো, গাড়িটা পাল্টি খায়নি, কারণ শুনশান ছিল রাস্তা, নিস্তব্ধ রাস্তায় এসছি, ফাঁকা রাস্তায়। আর ওই রকম একটা ভয়ের সাথে ড্রাইভারটা ভয় পায়নি, এটা আমাদের খুব বাঁচোয়া আর কি, বেঁচে গেছি। আর সেইভাবে মানে পরে যখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আজ সেদিনের ঘটনাটা একটু যদি
মানে যেহেতু আমি একটু তুই তুই বলি আর কি, ছোট আমার থেকে বয়সে, বলিস একটু ভালো হয়। বললো আমি তোমাকে সেদিন আর কিছু বলিনি, কারণ আমি যা বুঝেছিলাম, আমি গাছ থেকে কিছু একটা উড়ে আসতে আমি দেখেছি অন্ধকারে। তোমরা মেয়েরাই ছিল ম্যাক্সিমাম বোধহয় গাড়িতে। হ্যাঁ, চুল টুল খোলা ছিল সবাই, মহিলা শিল্পী, তারা শো করেছি রীতিমতো, মেকআপ আছে, সাজগোজ আছে, চুলটা খোলাই ছিল, পারফিউম হাই তো থাকবেই, শোতে গেলে এগুলো থাকে। তো বললাম আমি জাস্ট এইটা দেখেছি, অন্ধকারের মধ্যে কিছু একটা উড়ে এসছে গাড়ির দিকে, কিন্তু কি আমি দেখিনি ওটা, আমি প্রমিনেন্ট কিছু বলতে পারবো না, কিন্তু কি আমি দেখি, এইটা আমার মানে কি বলবো, আমার মানে এখনো বললে আমার হাত ঘেমে যাচ্ছে, এই ভয়টা আর কি। এইটা একটা হলো ঘটনা। তবে এরকম ঘটনা যখন তোমাদের সঙ্গে ঘটবে না, রাস্তায় যখন তোমরা বেরাবে কখনো, কারণ দেখো তোমরা শিল্পী মানুষ, তোমাদেরকে যেতেই হয়। তো রিসেন্টলি আমাকে একটা ঘটনা বলেছিলে যে রিসেন্টলি তোমার সঙ্গে একটা এরকম ঘটনা হয়েছিল একটা কোন একটা হোটেলে। তো তোমরা যখনই কখনো কোথাও বেরাবে না, প্রোটেকশন নিয়ে বেরাও। সবসময় এটাই বলবো যে সঙ্গে একটু গঙ্গার জল রাখার চেষ্টা করো, কারণ ওটা তোমাদেরকে অনেকটা প্রোটেক্ট করবে। তাছাড়াও তোমাদেরকে যেসব জিনিসপত্রগুলো রাখতে হয়, স্পেশালি মেয়েদের, কারণ দেখো তোমরা যখন কোথাও যাচ্ছ চুল তোমরা খুলছোই, পারফিউম তোমরা লাগাচ্ছই। হ্যাঁ, অনেকে আবার এমন সময় যাদের মাসিক চলছে যেটা, সেই সময়ও অনেকে বেরায়। হ্যাঁ, তো এই সবগুলো না, খুব নেগেটিভ জিনিসগুলোকে, নেগেটিভ স্পেশালি এরকম কোনো হাইওয়ে দিয়ে গেলে পর, যেখানে জঙ্গল থাকছে, নিরিবিলি কোনো মানুষের যাতায়াতটা কম, এইসব জায়গায় না মানে এদের ডেরা হয়ে যায়, বুঝেছো তো? তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমরা বলবো যে কোনো হনুমানজির কোনো কিছু একটা তোমরা ক্যারি করো। সব থেকে ভালো হয় যে যেরকম পতাকাগুলো যেগুলো হয় না, ছোট ছোট পতাকা আছে, সেগুলোকে তোমরা রাখতে পারো গাড়ির মধ্যে, গাড়ি খুব সেফ থাকে, সেগুলো তোমরা রাখতে পারো, নিজেদের কাছে রাখতে পারো। তো এই ছোট ছোট টিপস যদি তোমরা ফলো করো, তো তোমাদের এই জিনিসগুলোর সঙ্গে তোমাদের মুখোমুখি আর হতে হবে না। কারণ এরকম কিছু বছর না, বেশ অনেক বছর আগে এরকম একটা ঘটনা একজনের সঙ্গে ঘটেছিল, যেখানে যাদের গাড়ি পুরো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তোমরা ভাগ্যবান ছিল যে তোমাদের গাড়ি কোথাও আটকায়নি। আমার যেসব লোকেদের সঙ্গে কথা হয়েছিল, তাদের গাড়ি রীতিমতো আটকে গেছে, গাড়ি মানে রাস্তায় না এগাচ্ছে না পিছাচ্ছে, মানে অ্যাজ ইফ কেউ পা দিয়ে চেপে রেখে দিচ্ছে ওদের গাড়িটা। তো সেই ক্ষেত্রে ওরা ভগবানের নাম করেছিল, হনুমানজির নাম করেছিল বলে গাড়িটা ছেড়ে দিয়েছিল, তারপর ওরা বেরিয়ে আসতে পেরেছিল। তাদের সঙ্গে ছিল অনেক চিকেন টিকেন, এইসব খাবার টাবার ছিল। আমার এই যে গাড়ি আটকানোর ব্যাপারটা আমার সাথে যে হয়নি তা না, মানে একটু অন্যরকম হয়েছে। আমি ছোট করে বলছি, আমরা গেছিলাম চন্দননগর। এবার দ্বিতীয় হুগলি সেতুটা ক্রস করে আমরা যখন চন্দননগরে যখন করেছি, ঢুকে গেছি, তখন ওই ব্রিজ আছে, ওখান থেকে একটা ব্রিজ আছে, আমি ঠিক নামটা বলতে পারবো না। মানে আমি কিন্তু রাস্তাঘাট সম্বন্ধে খুব একটা মানে যে জানি এরকম ধরনের মানুষ নই, যার জন্য আমি ব্রিজটার নাম বলতে পারবো না। ব্রিজ ছিল, ব্রিজ দিয়ে যখন ঢুকেছি, তখন আমার একটা ছোট গাড়ি ছিল, ড্রাইভার ছিল, ও এখন আমার সাথে আছে। তো আমরা ঢুকেছি, তখন আমরা কিন্তু কিছু টের পাইনি, ঢুকে গেছি, স্পটে গেছি, প্রোগ্রাম শেষ হয়েছে, বেরিয়েছি, পার্কিং এ ছিল গাড়ি, হ্যাঁ বেরিয়েছি। এই যে গাড়িটা শুরু হলো চলা, চাকায় একটা অদ্ভুত আওয়াজ, ফট 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 একটা আওয়াজ হচ্ছে। এবার ড্রাইভার মানুষ, ও তো আগে গাড়িটাকে ঠিক করবে, বলছে আমাকে, বলছে বৌদি আমার না একটু প্রবলেম হচ্ছে গাড়িতে, আমি একটু গাড়িটা চেক করতে চাই একটা জায়গায় দাঁড়িয়ে। কর। গাড়িটা 4টে টায়ারও দেখলো, চেক করলো, কোথাও কোনো প্রবলেম নেই। বললো না, কোনো তো প্রবলেম নেই, সব কটা টায়ার ঠিক আছে, যেমন যার যে টায়ার ক্ষতি হয়েছে সেই জন্য আওয়াজটা হচ্ছে না। আবার যে চলছে ফট ফট ফট, মনে হচ্ছে না একটা টায়ার ফেটে ফটফট করতে করতে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। শীতকাল ছিল, আমরা একটা জায়গায় হাইওয়েতে একটা সাইড করে দাঁড়ালাম, তখন বাজে 12:30, তারপরে 1টার দিকে বাজে। তো কাঁপছি, গাড়ি থেকে নামতে পারছি না, এত ঠান্ডা। নেমে দাঁড়িয়েছি, ধুলো উড়ছে, ও তার মধ্যে সমস্ত টায়ার খুলে ফেলেছে। টায়ার খুলছে, কি খাটনি, টায়ার খুলছে, টায়ার আটকাচ্ছে, আবার টায়ার চেক করছে, এই করতে করতে হঠাৎ দেখি
সামনে দিয়ে একটা পাগল টাইপের লোক আসছে। রাতে তখন 1টা বেজে গেছে, 1:30 বাজে। পাগল একদম পুরো কালো লোকটা, গায়ে একটা কম্বলের মতো জড়ানো, আর চোখগুলো মনে হচ্ছে ঠেলে বেরিয়ে আসছে লোকটা। ঠিক আছে, এরকম করে দেখতে দিতে আমি তো দেখে, আমি এমনি একটু ভয় পাই, আমি দেখে পেছন দিকে সরে গেছি। ঠিক আমার গা ঘেঁষে সাট করে বেরিয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে গিয়ে আবার পেছন দিকে ফিরে তাকাচ্ছে, আমার একটা ট্রাকের পাশ দিয়ে হাঁটছে অন্ধকারে, আবার পেছন ফিরে তাকাচ্ছে। আমি বললাম বাবা আমি আর তাকাচ্ছি না ওদিকে, ভয় লাগছে। কিন্তু ও সবকটা টায়ার ঠিক করলো, সবকটা টায়ার লাগালো, এত টাইম 1:45 বেজে গেছে। তারপর আবার গাড়ি স্টার্ট করেছি, সেই আওয়াজ কন্টিনিউ হচ্ছে, ফট 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 ফট। মানে অদ্ভুত, কোনো সমস্যা নেই, অথচ এবার ড্রাইভারটাও বলছে আমি না ফেড আপ হয়ে যাচ্ছি এবার আওয়াজটায়, গাড়িটাকে না গ্যারেজে দিতেই হবে, কিছু করার নেই বোধ। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় হুগলি সেতুতে উঠবো। যেই মাত্র দ্বিতীয় হুগলি সেতুটা আসছে, ওই অব্দি আওয়াজটা হলো, সেতুতে উঠে মাঝখানে চলে এসেছি, আওয়াজ নেই। এরকম অনেক রকম ঘটনা আছে। আমি তোমাকে বলবো একটা ঘটনা, আমার হঠাৎ মনে পড়ে গেল তোমার কথা। এই যে আমাদের হাইওয়ে দিয়ে যখন যায় না, অনেক অ্যাক্সিডেন্ট হয়, জানো তো, অনেক রকম অ্যাক্সিডেন্ট হতো, সেগুলো অনেক সময় ল্যাচ হয়ে যায় গাড়ির সঙ্গে। একটা এরকম বাইক চালকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তার উপর দিয়ে না একটা বাস চলে গেছিল। তো সেই বাসটায় মানে বলতে গেলে পর যখনই কোনো লোক পরবর্তীকালে উঠতো না, তারা এই প্রেজেন্স ফিল করতো যে ওই বাসের মধ্যে কোনো অ্যাবনর্মাল কিছু একটা জিনিস ঘটছে। এবার একদিন এরকম হয়েছিল, যেরকম বাসটা রাস্তা দিয়ে যাচ্ছে রাত্রিবেলা, ওই যে যারা বাসের যারা লোকরা আছে না, কোথাও গিয়ে দাঁড়িয়েছিল, মানে রেস্ট ফেস্ট নিচ্ছে আর কি, এরকম বলছে যে রীতিমতো বাসের ছাদে কারোর প্রেজেন্স ফিল করছে, দুম 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 করে হেঁটে যাচ্ছে, তারপরে জানলার মধ্যে কেউ বাড়ি মারছে, অ্যাজ ইফ বাসের ভিতরে ঢুকছে বা বাসের মধ্যে কিছুটা খোঁজার চেষ্টা করছে। তো ওদের যে কন্ডাক্টররা ছিল, ও তো রাত্রিবেলা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে, তো যখন বাসগুলো একদম দাঁড় করিয়ে দেয়, তো এরকম লোকটা ড্রিঙ্ক করে উঠে বাসের মধ্যে দেখতে গেছে, তখন দেখছে একটা মানে বিচ্ছিরি টাইপের একটা হাত এরকম জানলা দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তো ওর তো দেখে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ওর সাথে বাস যে ড্রাইভার আছে ওকে গিয়ে বললো, তো তখন ওই ড্রাইভারের কিছু একটা মাথায় খটকা হলো, বলে আজকে রাত্রিবেলা বাসটা এখানে থাক, আমি কালকে সকালবেলা কোনো লোক দিয়ে দেখাবো, কোনো তান্ত্রিক বা কিছু। তা ওখানেই আশেপাশে কোনো একটা তান্ত্রিক ছিল, তো সে তান্ত্রিক এসে দেখে বললো যে তোমার এই বাসের চাকায়, ওই চাকার ব্রেকের মাঝখানে দেখো তো কোনো একটা আঙ্গুল বা কোনো একটা পায়ের কোনো টুকরো পাচ্ছ কিনা। তো সে তখন খুলে দেখছে যে একটা মৃত মানুষের আঙ্গুল ওখানে আটকে রয়েছে, ফেসে রয়েছে। তো তখন এ বললো যে আঙ্গুলটাকে নিয়ে তারপর ওটা সৎকার করে দিল কোথাও। তো বলছে যে যে ব্যক্তিটার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল, তার ওই বডি পার্টসটাই ওই গাড়ির মধ্যে লেগেছিল বলে সে ওটা দেখতে আসতো, খুঁজতে আসতো যে তার বডি পার্টটা কোথায় আছে। মানে সে ওই প্রেত হয়ে তার বডির একটা পার্ট, অঙ্গ যে নেই সেটা খোঁজার জন্য ওই বাসটাকে হন্ট করতো। পরে ওটা তারপর দেওয়ার পরে তারপর ওটা মুক্ত হয়েছিল। তো এটা হয় হাইওয়েতে উঠলে, এরকম অনেক কিছু। হাইওয়েতে উঠলে পর কখনোই গাড়ি কোথাও দাঁড় করাতে নেই, বেরিয়ে যাও, কোনো সেফ লোকেশন পেলে, কোনো সেফ জায়গা পেলে পর তখন দাঁড়াও, না চলে ওই অন্ধকার রাস্তা ফাস্তার মধ্যে দাঁড়ানো কোনো মানে কারোর চিন্তাই করা উচিত না। বা কেউ লিফট চাইলে কখনো দেওয়া উচিত না। না, লিফটটা তো অন্যরকম ভয়ও থাকে, লিফটে প্রশ্নই আসছে না। রাত্রিবেলা রাত্রিবেলা 1টা-2টোর সময় অনেক সময় তুমি দেখবে অনেক মেয়ে রূপে অনেক কিছু আসে, এরকম হঠাৎ তুমি দেখবে পাশ ঘুরে যে নেই ওটা, বুঝেছো? তো এইগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। তোমার এই এর পরে যে ঘটনাটা তুমি আমাকে বলবে, যেটা তোমার বাড়িতে এখন ঘটছে, যেটার জন্য আমি তোমাকে অনেক হেল্প করছি, তো এই ঘটনাটা একবার বল। হ্যাঁ, আমি বাড়ি ঘটনাটা তো বলবোই, সেটা তো যে আমার এখন কারেন্ট লাইফে এখন এটা হচ্ছে। তার আগে আমি তোমাকে আরেকটা ঘটনা শেয়ার করছি ছোট করে। আমরা বোধহয় সেইটাও মানে কি বলবো, কোইন্সিডেন্টলি ওটাও চন্দননগরেরই ঘটনা। তখন আমাদের অন্য একজন পাড়ার ড্রাইভার ছিল, তো যাচ্ছি, আমার সাথে আমার মেয়ে ছিল, আর যাচ্ছি, এবার আমি জানি না ওখানে রাস্তায় যে মাঝখানে ডিভাইডার গুলো হয় না, মাঝে মাঝে দেখবে ক্যামাফ্লজ হয়ে যায় রাস্তার সাথে, দেখা যায় না, রং করা না থাকলে খুব মুশকিল ওগুলো। এইবার আমার মেয়ে বাঁ দিকে বসেছে, আমি ডান দিকে বসেছি, যাচ্ছি, তো
একটা পেট্রোল পাম্প পড়েছে বাঁদিকে, আমার মেয়ে যেদিকে বসেছে ওখান থেকে একটা সব গাড়ি মানে স্বর্গরথ বেরোচ্ছে আর কি, তাতে বডি ছিল। আমার মেয়ে বলছে মানে এরকম ভাবে তাকাচ্ছে, আমি বললাম, আমি জাস্ট যখন ওকে নোটিস করেছি তখন ও ঘাড় ফাড় ঘুরিয়ে ফেলেছে, মানে যাচ্ছে যে সব গাড়িটা ও না মানে পুরোটা দেখছে গাড়িটাকে, মানে কি দেখছিল আমি জানি না। আমি বলছে মা আমি জানি না, আমি আবার পরে জিজ্ঞেস করছিলাম বাবা কেন দেখছিলে, বলছে মা আমি জানি না আমি কেন ওই বডিটাকে মানে জাস্ট একদম মানে হিপনোটাইজড হয়ে গেছে বডিটাকে দেখতে। ঠিক ওই জিনিসটা হলো, আমাদের গাড়িটার ডিভাইডারে জাস্ট ঘষে গেল চাকাটা, এমন মানে পাল্টিটা জাস্ট খেতে খেতে পাশ থেকে একটা সুমো আসছিল, সুমোটাকে মারতো গাড়িটা, গিয়ে একদম উল্টে যেতাম আমরা। আমার তো বেধড়ক পায়ে লাগলো, ধাক্কাটা খেলাম, ড্রাইভারটা সামলে নিয়েছিল, হয়তো ভগবানের কৃপা আয়ু ছিল বলে। এইবার ওই যে ওখানে গিয়ে থামলাম, যে সুমোটা স্পিডে আসছিল না, ওরাও আগে গিয়ে ওই আমাদের ওই ঘটনাটা আমরা পাল্টি খেয়েছি কিনা গাড়িটা ওটা দেখার জন্য ওরাও দাঁড়িয়ে গেছে। এবার ওরা দাঁড়িয়ে থেকে দেখছে আমরা ঠিক আছি তো গাড়ির মধ্যে, মানে ওলট পালট খেয়ে যায়নি তো। তো আমাদের আমি বললাম কি হলো তোমার, বলছে জানি না বৌদি, আমি গাড়িটাকে দাঁড় করাই। দাঁড়ালো, বাঁ দিকে লোকগুলো ছুটে এসছে গাড়ি থেকে নেমে, আপনারা ঠিক আছেন তো, আপনারা ঠিক আছেন তো, মানে ওরাও বুঝতে পেরেছে আমাদের কিছু একটা হয়েছে, মানে সেদিনকে কিছু একটা মানে হওয়ার 90% চান্স ছিল, 10% আমরা বেঁচেছি। এইবার গাড়িতে যখন আমি দেখছি আমার পায়ে কি হয়েছে, পাটা কেটে গেছে, খুব লেগেছে। বলছে বললাম দেখতে নি বাবু, কেন দেখছিলে? না ঠিক আছে রে, জল ঠল খেয়ে ওখান থেকে রওনা দিলাম। ভালো কথা। পরের দিন সকালে, ওদিক তো সেদিন তো হয়ে গেল, রাত্রিরে বাড়ি ফিরে এসেছি ভোরবেলা। পরের দিন সকালে আমাদের ড্রাইভার ফোন করেছে, ওই যিনি চালাচ্ছিলেন। আচ্ছা। ফোন করে বলছে বৌদি আমি আজকে আসতে পারবো না, আমার একটু মন্দিরে যাব, সন্ধ্যেবেলা এসে আপনাকে একটা কথা বলবো। ভালো কথা, তুমি ঠিক আছো তো? বলছে মনে হচ্ছে আমি ঠিক আছি, আবার ঠিক নাও, আমি বুঝতে পারছি না, আমি এসে বলছি। ঠিক আছে। যখন সন্ধ্যেবেলা এলো, বিশ্বাস করো আমি নিজের চোখে দেখা তো, ওনার ওয়াইফ ওনাকে কালী মন্দিরে নিয়ে গেছিলেন। আচ্ছা। ওখানে একজন পুরোহিত ওনাকে বলেছিল যে আশেপাশে কোনো শবদেহ ছিল। বলছে বৌদি আমাকে না জিজ্ঞেস করলো, না আমি না বলতে পারলাম না, তো আমাকে পুরো বডি যখন চেক করলো পুরোহিত মশাই, তখন দেখলাম আমার দেখুন ঘাটটা, বলে শার্টটা সরিয়েছে, মানে এরকম নোক তো ভাই ছুঁচলো হয় ঠিক আছে, ছুঁচের মতো হয় কারোর, তিনটে এরকম ডিপ করে টেনে দিয়েছে পুরো গলা। মানে আমি বললাম হ্যাঁ ছিল তো, তুমি লক্ষ্য করোনি? মেয়ে যে বলে আমি তো জানি না ও পেছনে বসে কি দেখছে, আমি তো দেখি না, আমি তো গাড়ি চালাতে ব্যস্ত না। বললাম তাও তো ঠিক। বলছে হ্যাঁ ছিল তো সেদিনকে। বলছে বৌদি আমাকে বললো যে যদি কোনো শবদেহ জিজ্ঞেস করবে, কোনো শবদেহ ছিল কিনা আশেপাশে। এবারে বুঝে নাও বাকিটা। পুরো আমি চোখে দেখছি বেচারা পুরো রক্ত জমাট হয়ে রয়েছে, ওই তিনটে নোকে এমন টেনেছে এখান থেকে পুরো এই অবধি। এটা বাস্তবে কারোর সাথে না ঘটলে কেউ বিশ্বাসও করবে না যে না সত্যি এগুলো কিছু হয় বলে। একমাত্র যারা এটা দিয়ে গেছে এই সিচুয়েশন গুলোর মধ্যে দিয়ে, আমার মনে হয় তারা ছাড়া আর কেউ ফিল করতে পারবে না। না এটাও তো ঠিক যে সবসময় যে পজেশনে তার কোনো কথা নেই, এরকম ছোট ছোট ইনস্ট্যান্সও অনেক ঘটে, যেরকম নকের দাগ। আমার লাইফে তো প্রচুর ঘটছে। হ্যাঁ তোমারগুলো তো আমি জানি, এটা তো মানে আর ওটা হিলও করতে করতে এমন জায়গায় তোমার অরাটা চলে গেছে না, তুমি একটুতেই এফেক্টেড হয়ে যাও।
অর্ডার চলে গেছে মানে আমি আমার দেখো আমার রাশি নক্ষত্র কিন্তু অতটা মানে কমজোরি না কিছু, বলে যে অনেকের সময় আমি যতটুকু জানি যে স্ট্রং হলে, রাশি স্ট্রং হলে তারা আর কি, আমি দেখি না কিন্তু আমি কিন্তু ফিল করতে পারি প্রেজেন্স। এটা আমি জানি না আমার ছোটবেলা থেকে, আমি কিন্তু প্রেজেন্সটা ফিল করতে পারি। বা কোথাও একটা তুমি আমাকে নিয়ে গিয়ে ছেড়ে দিলে, বলে এটা জায়গাটা খুব ভালো, আমি কিছুতেই মেনে নেবো না যতক্ষণ না আমি স্যাটিসফাই হব। ঠিক ঠিক। কারণ এই জায়গাগুলো এরকম হয়েছে একবার, আমি তখন উত্তর কলকাতার বাড়িতে রয়েছি, আমি বৃহস্পতিবার ছিল, আমি বৃহস্পতিবারে পুজো করে ধূপ দেখাচ্ছি আর কি বাড়ি, সারা বাড়িতে ঘুরিয়ে। তো দেখাতে দেখাতে আমাদের ঘরটা কিরম ছিল জানো তো, মেজনাইন ফ্লোর হয়, এবার মেজনাইন ফ্লোরে ঠাকুর ঘরটা ছিল আর নিচের ঘরে আমি থাকতাম আর কি। তো ধূপ দেখা দেখাতে নামছি সিঁড়ি দিয়ে, একটা আষ্টে গন্ধ, বিভৎস আষ্টে গন্ধ। আমি শুকছি এদিক ওদিক, ধূপটা হাতে নিয়ে, ধূপ হাতে আছে, শুকছি যে না, গন্ধটা ঠিক জুতোটা যেখানে রাখা রয়েছে কর্নারে ওইখান থেকে বেরোচ্ছে। আমি এবার দেখলাম কোনো জুতো থেকে গন্ধ বেরোচ্ছে না, রোজই তো যা রাখা থাকে তাই আছে। তারপরে আমাদের ওপরে একজন ভদ্রমহিলা থাকতেন মানে পরিবার, আমি তাকে চিৎকার করে ডাকলাম যে বৌদি বৌদি, মুখ বাড়ে হ্যাঁ বলো, বললাম যে তোমরা কি মাছ কিনেছো, মাছ নিয়ে গেছো ওপর থেকে? ওপরে বলছে না গো, আজকে তো আমাদের ওই রান্নাই হয়নি, কোনো মানে ননভেজ কিছু হয়নি, রান্নাই হয়নি, আমি তো বাজার করা তো দূরের কথা। আর আমি দেখো না কিরকম আষ্টে গন্ধ বেরোচ্ছে, কি জানি গো সুজয়া, বলতে পারবো না। বললাম তুমি একবার নিচে এসো, বলে দাঁড়াও আসছি। সে এসেও গন্ধটা পেয়েছে, বলছে হ্যাঁ সুজয়া প্রচন্ড এই কোনাটা থেকে পার্টিকুলার গন্ধটা বেরোচ্ছে। তখন আমি ভয় পাইনি, কিন্তু আমি জাস্ট ধূপ দেখালাম, দেখি আমি জানি না আমার ভয়টা কোথায় ছিল তখন, আমি ভয়টা কিন্তু পাইনি সেদিনকে। সেদিনকে শুধু আমি রিকোয়েস্ট করলাম যে আমি বুঝতে পারছি তুমি আছো, আমি চাই এটা তোমার থাকার জায়গা না, এটা কোনো আশ্রয় না, এখানে মানুষরা বসবাস করে, আমি চাই তুমি চলে যাও এখান থেকে, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি আশা করছি তুমিও আমার কোনো ক্ষতি করবে না, তুমি যদি এখান থেকে চলে যাও আমি খুব উপকৃত হব। শুধু এইটুকু রিকোয়েস্ট করে আমি ভেতরে গেছিলাম ধূপ দেখাতে। যখন বেরিয়ে এসেছি কোনো গন্ধ নেই। এগুলোর কোনো এক্সপ্লেনেশন হবে না, ঠিক ঠিক, যেটা তুমি নিজে বুঝতে পারবে সেটা তুমি যতই এক্সপ্লেন করো, যারা বোঝার বুঝবে, আদারওয়াইজ খুব মুশকিল এগুলো বোঝানো। হ্যাঁ, এগুলোই তো ছোট ছোট ইনস্টেন্স গুলোই আমাদেরকে প্রেজেন্স ফিল করায়। আর এই যে তুমি যে বললে না যে তোমার এই নারী নক্ষত্র যেগুলো আছে আমাদের যে জডিয়াক সাইন, এই অনুযায়ী অনেকের জডিয়াক সাইন ভারী হয়, কারোর হালকা হয়, কিন্তু কোথাও না কোথাও আমাদের অরাটা যখন উইক হয়ে যায় না, তখন আমাদের এইগুলো এফেক্টস গুলো করে। এই এফেক্টস গুলো আসে, যতই তোমার নক্ষত্র স্ট্রং হোক না কেন তোমার হবে অরাটা। এবার কি হচ্ছে, আমাদের একটা অরাকে বিল্ড করে আর তার অরাটাকে স্ট্রং করে রাখতে গেলে আমাদের অনেক কিছু করতে লাগে, মেডিটেশন করতে হয়, বা আমাদের সেইভাবে অনেক কিছু প্রসেস আছে যেটাতে আমাদের অরাটাকে আমরা প্রোটেক্ট করে থাকি। তোমাকে ছোট উদাহরণ দিয়েছি, এই যে তুমি আমাকে বলেছিলে যারা বাস চেক করতে আসে, বা আমাকে তুমি যখন বলেছিলে তুমি তো আমার বাড়িতে এসে খাবে না, তখন আমি তোমাকে সোজা বলে দিয়েছি খাবো না। কারণ কি, ওই বাস্তুর মধ্যে যদি নেগেটিভ এফেক্ট থাকে আমার অরাটাকেও ড্যামেজ করবে, তখন আমারও অরাটা ডাউন হয়ে যাবে, কোথাও না কোথাও আমারও সেই জায়গাটা ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আগে নিজেদের শরীরকে আমরা বেঁধে নিই আমাদের অরাটাকে প্রোটেক্ট করার জন্য, তারপরে আমরা সেই জায়গাটাকে ক্লিনস করি, ক্লিনস করার পরেই তারপরে আমরা সেখানে খাবার খাই, কারণ ওই এনার্জিটাকে আমাদেরকে রিলিজ করে দিতে হয়। তো এই জন্য আমাদের অরা যদি আস্তে আস্তে উইক থাকে না, তো আমরা চট করে হাওয়া লেগে যেতে পারে একটুতেই। তুমি কোথাও বেরাবে, চুল খুলে বেরাবে, দেখবে তোমার সঙ্গে কিছু না কিছু একটা ছোট ছোট কিছু ইনস্ট্যান্স ঘটতে থাকে। আমার তাহলে তাই মনে হচ্ছে, মানে কারণ এখন আর আমার কোনো সন্দেহ নেই, আমি অরাটাকে খুব বিলিভ করি প্রচন্ড ভাবে। এবং আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে সব রকম ভাবে, যখন আমি কিন্তু খুব স্পিরিচুয়াল, ঈশ্বরকে মেনে চলি। এরকম যে শুধু এইটা রয়েছে এনকাউন্টার টাইপের, ঘোষলি এনকাউন্টারটা এরকমও নয়, ঈশ্বরের অনেক কিছুই আছে। হয়তো আজকে এখানে বসে আছি, এটা হয়তো আমি ওনাকে স্মরণ করি বা মেনে চলি বলেই হয়তো এত কিছুর পরও প্রোটেক্টেড আর কি।
কোথাও না কোথাও আমার অরাটা হয়তো উইক, কিন্তু আমি কোথাও না কোথাও আমার মনে হয় প্রোটেকশনটা একটা আছে। তবে সব সময় তো আর ওইভাবে হয় না, আমাদের মানুষেরও কিছু কর্তব্য থাকে, ঠিক ঠিক। সেইটাই আমি মানি আর কি। তো যাই হোক, আমি তোমাকে যেটা তুমি এক্ষুনি একটু আগে বলছিলে যে আমার বাড়িতে যেগুলো ঘটছে, আমি রেন্টে থাকি। তো আমি যে বাড়িটা শিফট করেছি কিছুদিন আগে, আগের বাড়িটার কথা বলছি। আগের বাড়িটা একজন মানে মুসলিম ভদ্রলোক, আমাদের মানে একটু দুস্থ বলতে পারো, উনি আসতেন, আলাপ হয়েছিল, একটু খাবার দেওয়া, একটু হেল্প করা, জামা কাপড় দুটো দেওয়া। উনি যখন না আমাদের থেকে চাইছে, আমার তো দিতে না, তো রাস্তায় খুঁজে খুঁজে কাউকে দিতে চাচ্ছি না। এবার উনি মা একটু এটা দিলে ভালো হয়, ওটা দিলে ভালো হয়, ভালো ব্যবহারই করতেন। তো আমি জামা কাপড় বা কিছু খাবার দেওয়ার, খাওয়াটাই মোস্টলি হতো আর কি, খাওয়াটা দিতাম। এবার হঠাৎ করে আমাকে কিছু আর্থিক সাহায্য করতে পারো, ভালো কথা। প্রথমটা দিয়েছি, দ্বিতীয়বারও দিয়েছি, অল্প অল্প, সেরকম আমার যতটা সামর্থ্যের মধ্যে পড়েছে আমি সাহায্য করেছি। হঠাৎ একদিন একটা এমন ডিমান্ড করে বসলো অর্থনৈতিক, মানে ওনার ওটা সাহায্যটা লাগবেই, চাপ হয় না একরকম, চাপ দেওয়া। তো ওনার নাম হচ্ছে ইউসুফ। আমরা কিছু বলতাম না, না দাদা আমার পক্ষে এটা সম্ভব নয়। পরের দিন এসে বলছে হবে না, সম্ভব। কতবার একটা লোককে সম্ভব না সম্ভব না সম্ভব না এটা বোঝানো যায়? ওনার ক্যারেক্টারটা চেঞ্জ হতে শুরু করেছে ভদ্রলোকে, মানে রীতিমতো তখন প্রেশার করতে শুরু করেছে। বুঝতে পারছো? ইন্টেনশনটা দেখছি খুব একটা ভালো লাগছে না আমার। তো আমি কাউকেই করতাম না, বাড়ি থেকে যেতে দিতাম না, গিয়ে বলতাম না আপনি আসুন। শেষে আমি বলতে শুরু করেছিলাম আপনি আসুন। একটু রাগ রাগ হয়ে চলে যেত, তাতে আমার খুব একটা কোনো একদিন আমার মেয়ে বাড়িতে ছিল, এবার মেয়ে বলছে মা চলো তো, রোজ রোজ এরকম কি ইরিটেট করছে। এবার তো ওনাকে একটু বোঝানো দরকার যে যেটা নয় সেটা এরকম একটা চেয়ে বসা, এ কি লোভে পরিণত হচ্ছে ব্যাপারটা। খাওয়া অব্দি ঠিক ছিল, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা অব্দি সাহায্য করা যায়, এটা অতিরিক্ত লোভ হয়ে যাচ্ছে। চলো আমরা এবার যেই কলিং বেল বেজে আমরা এসছে, ওই টাইমটাই আসতো পার্টিকুলার, মেয়েকে বললাম চল তো বাবা। তখন আমার জ্বরও ছিল গায়ে, দরজাটা খুলে দেখি হ্যাঁ হাজির। বলছে টাকাটা দিবি না? এইবার আমার মেয়ে তখন রীতিমতো খেপে গেছে, কি আরম্ভ করেছেন, এক কথা কানে যায় না, কোন ভাষায় বললে বুঝবেন, হ্যাঁ বুঝবো না, হ্যান ত্যান মেজাজ করছে, আমার লাগবে, আমাকে দিতেই হবে, হ্যাঁ এতদিন খাবার চেয়েছি, হ্যাঁ এই করছে। বললাম তো এতদিন খাবার চেয়েছেন তো আপনাকে দেওয়া হয়েছে, না আমি এইভাবে কতদিন ভিক্ষা করে খাবো নাকি? আমি তো আরো বাড়ি আছে, আপনি আরো বাড়ি থেকে সাহায্য নিন, সবাই আমাকে সাহায্য করে, তোরা করবি না কেন? আর আশ্চর্য চাপের ব্যাপার তো। আমি তো এখানে মানে আমি দেবো নিশ্চয়ই, এটা এনজিওতে দিলাম, সেখানে আপনি চলে গেলেন সাহায্য পেলেন, সেটা আলাদা ব্যাপার। আপনি আমাকে পার্টিকুলার বাড়িতে সেখানে চাপ দেওয়ার চেষ্টা করছেন। উমা আমার গায়ে জোর, তখন হঠাৎ কি একটা হলো, যা দিতে হবে না বলে এরকম হাতটাকে না জাস্ট আমার মুখের সামনে এরকম করলো, আর এক গাদা জল ছিটে এলো আমার মুখে। বললাম কি হলো ব্যাপারটা? আমি মুছে টুছে নিলাম, তখন আর আমি কিন্তু ব্যাপারটা গুরুত্ব দিই, যা তো বলে দরজা বন্ধ করে দিয়ে রাগে সেই গজগজ করতে করতে সেই যে গেল আর আসেনি। কিন্তু তারপর থেকে আমার যা এফেক্ট শুরু হলো, আমি প্রায় স্লিপ প্যারালাইসিস বলে ব্যাপারটা হয়। লোকে বলবে যে এটা তো সায়েন্টিফিক্যালি আপনি কি বলছেন, কিন্তু না, স্লিপ প্যারালাইসিস আমার ওরকমভাবে ছোটবেলা থেকে তো হ্যাবিট নয়, হতে শুরু করলো ঘন ঘন। এবং আমি স্লিপ প্যারালাইসিস অবস্থায় অনেক কিছু দেখেছি,
ঠিক আছে, এরকম দেখেছি যে একটা ছাই ছাই মানে একটুখানি অ্যাশ কালার টাইপের যে হয় না, গ্রেইশ একটা স্কিন, ঠিক আছে, খুব মানে ডার্ক গ্রে টাইপের একটা স্কিন, এবং খুব বেশ মাস্কিউলার টাইপের একটা মানে বডি একটা হয়, আর মাথায় শিং দুটো। সে আমাকে চাপতে চেষ্টা করছে গলার কাছটা, আচ্ছা, দম নিতে পারছি না। এবং আমার অবচেতন মনে, আমি জানি না হয়তো উপরওয়ালার উপর এত বিশ্বাস করি বা ঈশ্বরের উপর এত বিশ্বাস করি বলেই অবচেতন মনও জানে সেটা। সুতরাং আমাকে সেই সময় বলা হচ্ছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো যখন আমি এই কথাটা বলছি, ছট করে আমার ছেড়ে যাচ্ছে স্লিপ প্যারালাইসিস। এটা আমার সাথে একবার না, একবার হলে বুঝতাম। তা এই ওম নমঃ শিবায় বললে কেন ছেড়ে যাচ্ছে, আমি জ্ঞানে চলে আসছি। এটা হতে থাকে 3-4 বার এরকম হয়, শরীর ডিটোরিয়েট করতে থাকে, নানান রকম অসুখ বিসুখ দেখা দিতে থাকে। ওষুধ খেতে খেতে তো প্রায় মোটামুটি কি আর বলবো, কোনো ওষুধই বাদ নেই। এবার দিন আমি আমার মেয়ের একটু রাত জাগা অভ্যেস আছে, আমরা প্রায় রাত জাগি, কিছুই না তো মোবাইলটা একটু স্ক্রল করছি, দুটো বই পড়ছি, হাহাহি করছি নিজেদের মধ্যে। তো সেদিন মেয়ের রুমে ছিল, আমি আমার রুমে ঘুমাবার চেষ্টা করছি। হঠাৎ আমাদের ব্যালকনিটা না একদম রাস্তার উপর, ঠিক আছে, ওখানে একটা চেয়ার রাখা থাকতো। আচ্ছা, তো খালি চেয়ারটা একটা রাখা থাকতো এবং কয়েকটা ফুলের টব টব ছিল। ওখানে হঠাৎ মানে না, মানে একদম বড় রাস্তার উপর, তো এবার হয় কি অনেক সময় ট্রাক গেলে কাঁপে, ভাইব্রেট করে। ওখানে ওসব কোনো নেই, মানে নিস্তব্ধ, রাতে 2:30 না ট্রাক যাচ্ছে, ইভেন একটা সাইকেল পর্যন্ত চলছে না। একদম জাস্ট ধরো একটা প্লাস্টিকের চেয়ার, সেটা টানলে একটা তো ঘর 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 করে আওয়াজ হয়, তো পুরো সেই আওয়াজটা হলো, কেউ একটা চেয়ারটা টানলো। এটা যদি একটা ট্রাক যেত আমি কিন্তু বুঝতে পারতাম না। মানে যেহেতু নিস্তব্ধ রাস্তা, আমার ওই কানে ব্যাপারটা লেগেছে। পুরো চেয়ারটা, আমরা যেরকম ভাবে ধরো একটা চেয়ার টেনে বসি, তো ওই টানা ব্যাপারটা মেঝেতে আওয়াজটা হলো। হওয়ার পর আমি চুপ করে রয়েছি একদম। তারপরে দেখছি, ধরো আমি এখানে বসে আছি এরকম, এবার আমি যদি সমানে এরকম করে পা দোলাই, একটা আওয়াজ, যে ঘর্ষণে ফ্লোরের সাথে একটা ঘর্ষণ আওয়াজ হচ্ছে, তো পা দোলানো, স্পষ্ট সেই আওয়াজটা হচ্ছে, অ্যাজ ইফ কেউ চেয়ারটা টেনে বসে পা দোলাচ্ছে। আমি আস্তে আস্তে পা টিপে টিপে মেয়ের কাছে গিয়ে ইশারায় ডেকে নিয়ে আসলাম। মেয়েকে ব্যাপারটা বললাম যে তুই শুনতে পাচ্ছিস? মেয়ে কান পেতে শুনলো, মা এ তো ঠিক লাগছে না ব্যাপারটা। আমি আর ওই সময় দিক বিদিক, মানে তখন আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। আমি বুঝতে পারছি কেউ একটা বারান্দায় রয়েছে, মানে ব্যালকনিতে রয়েছে চেয়ারে, মানে রীতিমতো পা দোলাচ্ছে, পা দোলানোর আওয়াজটা। কি করবো, হাতে তখন তোমারও হেল্প ছিল না, মানে তোমাকে তখন চিনতাম না, পরিচিতি ছিল না। তখন আমার মাথায় একটাই জিনিস ছিল, গঙ্গা জল, আর কোনো উপায় নেই। গঙ্গা জলটা হাতে নিয়ে ছিটালাম, ভয় ঠয় একদম ইয়ে করে দরজায় ছিটিয়ে দিলাম। দরজায় ছিটিয়ে বললাম, কে আছিস, মানে জাস্ট একটা রাফলি একটা বললাম। বলাতে তারপরে দরজাটা খুললাম, চেয়ারে জল ছিটালাম, দেখলাম চেয়ারটা ফাঁকা। চেয়ারে জল ঠল ছিটিয়ে দিলাম চারিদিকে। তারপরে আমাকে একজন বললো, যখন তুমি যে কোনো জায়গায় বসবে, উঠে যাবে, চেয়ার রাখবে, কিছু রাখবে না, তারপরে কিছু একটা টব হলেও গাছে বসিয়ে দিবে। ফাঁকা চেয়ার রাখাটা ঠিক না নাকি? আমি শুনেছি, আমি জানি না। ফাঁকা চেয়ার, ফাঁকা বাড়িগুলো রাখা ঠিক না। হ্যাঁ, ওই যে তুমি চেয়ারটাকে ফাঁকা রেখে দিয়েছো ব্যালকনিতে, তুমি একজনকে ইনভাইট করছো এসে বসো, তো সে তো অবশ্যই এটা ঘটতেই পারে এরকম। কিন্তু এরকম কিছু না ওই বাড়িতে ছিল না। আমরা যখন প্রথম ঢুকেছিলাম, বাড়িটা এত পজিটিভ ছিল। ধীরে 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 ফ্যামিলিতে একজনের সাথে একজনের, মানে ফর নাথিং ঝামেলা, ফর নাথিং ঝামেলা।
কোনো মানেই হয় না, একটা ঝামেলা, একটা গ্লাসে জল খাওয়া নিয়ে ঝামেলা, মানে এরকম টাইপের ঝামেলা হচ্ছে। এত টক্সিক হয়ে উঠলো বাড়িটা, তখন আর মানে বাড়িটাকে নিতে পারছি না, বাড়িটা থাকতে ইচ্ছে করছে না। তারপরে এখানে ঝামেলা হয়ে যায়, ওর সাথে ঝামেলা হয়ে যায়, সে কি হচ্ছে কিছুই দোষ করছি না, ঝামেলাটা আসছে কোথা থেকে বুঝতে পারছি না। এরকম করতে করতে তো আমরা ফেড আপ হলাম। তারপরে নেক্সট না, আর থাকা যাচ্ছে না, এবার একটা অপশন, আদার অপশন আমাদের চাই। আর থাকা যাচ্ছে না বাড়িটাতে, মানে কোথাও গেলে আমরা ফেরার সময় না কি বলবো, মানে রীতিমতো মন খারাপ হয়ে যেত। এখনো তো হচ্ছে তোমাদের? এখন যে নতুন বাড়িটায় এসেছি, সেই বাড়িটায় আমার সাথে, আমার মেয়ের সাথে, দুজনের সাথেই হয়েছে। বলতে পারো কিছুটা স্বপ্নে, কিছুটা বাস্তবে, সব মিলিয়ে। সরি, এক্সকিউজ মি। তো এই বাড়িটায় আমরা যে ঘরটায়, বেডরুমটা আমার, যেখানে আমি রয়েছি, সেটা সাউথের দিকে পড়েছে, এবং আমার মেয়েটা পড়েছে নর্থের দিকে। তো মেয়েও বিভিন্ন রকম স্বপ্ন, ভৌতিক স্বপ্ন, আমিও দেখি ভৌতিক স্বপ্ন, এরকম দেখছিলাম। তারপরে একটা, যেমন ঘর সাজানোর জন্য সবাই যা করে, আমরাও তাই করেছি। একটা বড় আয়না রেখেছি, পুরো ফুল মিরর গুলো রেখেছি। তারপরে অ্যাটাচ বাথরুম আছে, টয়লেটটা। তো যাই হোক, এরকম আমি আগে শুতাম, এরকম ব্যাপার আমার সাথে কোনোদিন ঘটেনি বাবা। আমার হাফ বডি, মানে রিবস যেখানে শেষ আর কি, ঘুম থেকে উঠে দেখছি আমি নিঃশ্বাস নিতে পারছি না। প্রেসার ফিল করছো প্রচন্ড? প্রেসার মানে দম আটকানো একটা ব্যাপার আছে, রিবসে ব্যথা, নিঃশ্বাস না নিতে পারা। কোথা থেকেও কিছু নেই, রিবসে কেন ব্যথা হবে? তারপরে একদিন আমি সন্ধে দিয়ে উঠে বাথরুমে, ওয়াশরুমে গেছি, যেটা আমার বেডরুমের যেটা ওয়াশরুম, ওটাই মেনলি আমি ইউজ করি। তো ওখানে গেছি, গিয়ে আমি বেরিয়েছি, বেরিয়ে এসে টিভির ঘরে বসেছি, টিভিটা চালিয়ে। হঠাৎ যে জ্বালা করছে কেন আমার হাতটা, দেখি তো কি হয়েছে। আমি ঘুরিয়ে দেখছি এইখানটা এখন না দাগটা মিলিয়ে গেছে, হয়তো হালকা আছে, এখানে 3টে এরকম আঁচড় কাটা। আচ্ছা, আমি যদি কোনো চুলকেও থাকি বা কিছু মনের ভুলে, এরকম আঁচড় তো আমার হাতে তো নখই থাকে না ফার্স্ট অফ অল, এরকম আঁচড় কাটা তো আমার সম্ভব নয়। পুরো রীতিমতো 3টে আঁচড়। সেই রাত্রিরে আমি আর কিছু না ভেবে আমার কালীঘাটে চলে যাই ডাইরেক্ট। আচ্ছা, যে হয় না, সন্তান ভয়ে পেলে মায়ের আঁচলের তলায় গিয়ে লুকায়, ওরকম টাইপের ফিলিংসটা। একদম কালীঘাটে গিয়ে, আমাদের চেনা পরিচিত আছে, ওনাকে গিয়ে বললাম, দাদা আমার এই অবস্থা, আমাকে একটু মায়ের কাছে পুজো দেওয়া করাতে হবে। ঠিক আছে, পুজো টুজো দিয়ে আসলাম, মায়ের সিঁদুর ফুল টুল নিয়ে এসে বাড়িতে রাখলাম পুজোর ঘরে, বলে বাড়িতে গিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিও। এই যে জিনিসটা হলো, সেটা কিন্তু থেমে যায়নি জিনিসটা। মানে তুমি বলতে পারো টেম্পোরারি একটা ঘটছে। আমার বাড়িতে গোপাল সেবা হয়, আমি গোপাল সেবা করি, রাধারানী আছে, দুটো গোপাল আছে, সব আছে। কিন্তু আমার পুজোর ঘরের অসম্ভব পজিটিভ ভাইবস, বাড়িটা আরো খুব পজিটিভ ভাইবস, আমি মিথ্যে কথা বলবো না যেখানে আছি। কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনাও ঘটছে, যা তা না। এটা ওই বাড়িটায় কিছু প্রবলেম, কি আমার সাথে প্রবলেম, আমি কিন্তু সেটা আমি বলতে পারছি না। প্রবলেমটা আমার নিতান্তই আমার ব্যক্তিগত প্রবলেম আমার সাথে হচ্ছে না, আমি কারণ আমি যেখানেই যাচ্ছি সেখানে এরকম হচ্ছে কেন? প্রথম কথা হচ্ছে, দেখো, এটা আমি তোমাকে পার্সোনালিও বলেছি, আমি ক্যামেরার সামনে বলছি, যে ভদ্রলোকটা এরকম তোমাকে পড়েছে মুসলিম তন্ত্রতে, এরা জিন চালনা করে, তো তোমার বাড়িতে জিন চালনা করা হচ্ছে, ঠিক আছে? আর তোমার অরাটা উইক, তার জন্য তুমি যখনই বাইরে কোথাও যাও তখন কিছু না কিছু হাওয়া লাগলে পরেও তারাও তোমার সঙ্গে আসার চেষ্টা করে। কিন্তু
এই যে জিন চালনা করা হয়েছে এটা তোমার উপরেই করানো হয়েছে, স্পেশালি তোমার বাড়ির যে মেয়েরা আছে সে মেয়েদের উপরে, মানে স্পেশাল তোমার উপরে করেছে। সেই ক্রিয়ার কিছুটা ভাগ হলো তোমার মেয়েও ভুগছে, তুমিও ভুগছো, তোমার মেয়েও ভুগছে। এবার এরকম যখন জিন আসে বাড়িতে অশান্তি হবে, ফাইন্যান্সিয়াল লসেস হবে, বাড়ির এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাবে, স্বামীর সঙ্গে ঝামেলা, মেয়ের সঙ্গে ঝামেলা, কি বাবা মার সঙ্গে ঝামেলা, এই জিনিসগুলো লেগেই থাকবে, টুকটাক জিনিসপত্র লেগে থাকবে, একদম লেগে আছে। শারীরিক ওয়েট লস, শারীরিক সমস্যা দেখা দেবে, মেন্টাল প্রবলেমস দেখা দেবে, অনেক রকম প্রবলেমস থাকবে লাইফে যতক্ষণ না তুমি তাকে বার করে দিচ্ছ। আর যত তাড়াতাড়ি তুমি কিওর নিতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। কারণ কি, যখন এরা একটা বাড়িতে চলে আসে, ওই বাড়িটাকে নিজের বাড়ি করার চেষ্টা করে, কোথাও না কোথাও তোমাদের কেউ এফেক্ট করার চেষ্টা করবে। আমি তোমাদের মিনিমাম প্রোটেকশন দিয়ে রেখেছিলাম, যে কারণে তোমরা কিছুটা হলো সাময়িক টেম্পোরারি একদমই তাই একটু রিলিফ পাচ্ছ, কিন্তু তোমাদেরকে কোথাও না কোথাও এই জিনিসটাকে মানে রিলিফ করাতে হবে তোমার বাড়ির থেকে, নাহলে তোমার বাড়ির পরিবেশটা আরো খারাপ হয়ে যাবে। আর এটা এমন না যে ওই বাড়িতে থেকে যাবে, ও তোমার সঙ্গে ল্যাচ হয়ে যাবে, তুমি যেখানে যাবে সেখানে ও ল্যাচ করবে। তুমি যে কোনো নতুন বাড়িতে গেলে পড়ো, সেখানে তোমার এই ল্যাচটা হবে। তো এইটা তো তুমি তো জানোই, তোমাকে তো প্রায় কল করে যে করা হচ্ছে, কারণ আমার কাছে কোনো আর উপায় নেই, কল করতেই হবে। তুমি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলে যেখানে তোমার একটা লাইট হঠাৎ জ্বলে উঠলো, ফ্ল্যাশিং করা স্টার্ট করলো। এক্স্যাক্টলি, ওটা তোমাকে ঘটনাটা বলবো। সেদিনে খুবই একটা ঘটনা। আমি যখন বাড়িটাকে, আমি না যেখানেই যাই জায়গাটাকে খুব সুন্দর করে সাজাবার চেষ্টা করি, কারণ আমি যেখানে থাকবো সেই জায়গাটা যদি আমার মনের মতো না হয়, তাহলে আমার, যেমন তোমার এখানে এসে এত সুন্দর করে সাজানো দেখে খুবই আকৃষ্ট হয়ে গেছে, মানে অ্যাট্রাকটিভ। তো সেই রকমই ওই বাড়িতেও আমি সব সাজিয়েছি। এবার বাড়িতে যে ফ্যান লাগানো যে পয়েন্ট গুলো থাকে, আমি বসার একটা জায়গায় ফ্যান লাগাইনি, ওখানে আমি একটা ঝাড়বাতি লাগিয়েছি, তোমাকে পাঠিয়েছি যে ভিডিওটা। এবার সেদিন বললাম না আমাদের রাত জাগা অভ্যেস আছে। এইবার আমি, মা, আমার মেয়ে, সেদিনকে আমরা বোধহয় সন্ধ্যেবেলা কিছু খেয়ে ফেয়ে, মানে যেহেতু খাবার ইচ্ছেটা আসেনি, আমরা একটু রাত করে ফেলেছি। খেতে উঠেছি, আমারও খিদে পেয়েছে, মেয়েও খেতে বসেছে, খাবে বলে বসেছে। যদিও খুবই মানে এটা শুনলে লোকে বলবে কেন এত রাত্রিরে খাচ্ছেন আপনার, কিন্তু হয় না এক এক সময় মানে হুজুকে আর কি ব্যাপারটা। তো উঠে খেতে বসেছি টেবিলে, আমার খাওয়াটা হয়ে গেছে, আমি বোধহয় মোবাইল স্ক্রল করছি, মেয়ে খাবে, মেয়েও বসে আছে সামনে। মা বলছে আমি আর ও একসাথে খেয়ে নি, বসে এরকম গল্প করছি, হ্যাঁ ই করছি রাত্রিবেলা। তারপরে আবার ভাবছি কি জানি এত রাত্রিরে হাই করছি, লোক ভাবছে বোধহয়। এবার ঘরটার মধ্যে কিন্তু আমরা খুব আলো জ্বলছে তা না, একটা ওই লালচে যে এলইডি গুলো হয় ওই একটা দূরে জ্বলছে, মানে যেখানটায় টিভির পয়েন্টটা রয়েছে, ডাইনিং টেবিলটা অনেকটা ডিস্টেন্স। তো রান্নাঘরে অনেকটাই আলো, মানে রান্নাঘরে আলোটা আসছে টেবিল অব্দি, সেই জন্য আমরা বাড়তি আলো জ্বালবো আবার চোখে লাগে, ঠিক আছে সুদিং একটা ব্যাপারে বসে গল্প করছি, খাবো। আমাদের তার আগে বলি, এইটার আগে, এটা বলা সেদিনের ঘটনাটার আগে তোমাকে এটা না বললে ঠিক ওইটা বোঝানো যাবে না। ওই যে ঝাড়বাতির যে সুইচটা, ওটা তো নতুন ঝাড়বাতি, ঠিক আছে, আগে খুব সুন্দর করে জ্বলছিল, করে অনেক দিন ধরে সুইচটা খারাপ হয়ে গেছে। সুইচটা খারাপ, অনেকবার জ্বালাতে গিয়ে কারেন্ট খেয়েছি, এরকম হাতে লেগেছে, ঝটকা এরকম হয়েছে। তো ওটাকে আর ধরি না আমরা, সুইচটাকে অফ করেই রেখে দিয়েছি, কারণ ওখানে একটা টেবিল ফ্যানের পয়েন্ট আছে, লাইটের টিউব লাইটের পয়েন্ট আছে, ওই জন্য আর ওখানটা ধরছি না আমরা। এইবার ওই ঝাড়বাতি পয়েন্টটা ওইখানেই রয়েছে, ওটা আর মানে কাজই করছে না সুইচটা। এবার আমরা বললাম ঠিক আছে কয়েকদিন বাদে আমরা একজনকে দেখে ওই সুইচটা না লাগালে ঝাড়বাতিটা জ্বলবেও না, ঠিক আছে। এইবার বলছি প্রায় এটা ধরো 20 দিন ধরে এরকম সুইচটা খারাপ হয়ে রয়েছে, আমাদের জ্বালানোর প্রয়োজনই হয় না, কি করতে জ্বালাবো, আর প্রয়োজন হয় না, হাতও দিই না। এবার খাচ্ছি, আমি মেয়ে বসে আছি, আমাদের 3 জনের চোখের সামনে
পপ করে ঝাড়বাতিটা জ্বলে উঠলো, আর জ্বলে উঠছে, একটা লাইট অফ আছে, সেটা জ্বলে উঠলো, ঝাড়বাতিটা এরকম হচ্ছে ছন 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 ছন। কি সাংঘাতিক ব্যাপার। আমি তোমাকে তো পাঠিয়েছি, কিন্তু ওতে বোঝা যাচ্ছে না, ওখানে খালি তুমি লাইটটা দেখতে পাচ্ছ। লাইটটা দেখতে পাচ্ছিলাম। মোবাইলের ক্যামেরায় ওটা অতটা ধরা পড়েনি। তবুও তোমার লাইটটাও যেভাবে কালার চেঞ্জ করছিল, যেভাবে ফ্ল্যাকচুট করছিল, সেখানে আমি বুঝতে পারছিলাম যে নেগেটিভ প্রেজেন্স তোমাকে ফিল করানোর চেষ্টা করছিল। বুঝতে পারছো, মানে মানে ফিল্মি টাইপের না। আমরা ভাবি যে মুভিতে দেখো ঝাড়বাতি নড়ছে, কিন্তু না, আমার নিজের চোখে আমি দেখলাম যে ঝাড়বাতি সত্যি এরকম হয়, মানে এরকম করে কাঁপছে। আমি মেয়েকে বলছি এটা কি, আমরা না তিনজনের সাথে কথা বলতে ভুলে গেছি তিনজনে। আমি মার দিকে দেখছি, মা আমার দিকে, মেয়ে মা আমার দিকে, আমি মেয়ের দিকে, মানে কোনো আমাদের মুখে না কোনো শব্দ বেরোচ্ছে না, খালি ওটা জোরে এরকম করে নড়ছে ঝাড়বাতিটা। আর ওই আচ্ছা, একটা আলো সে তো নিস্তব্ধে জ্বলে বা ঘোরে কোনো একটা এতে, ওটা কিরকম কাঁপছে আমি তোমাকে এখনো বোঝাতে পারবো না। আমি নিজের চোখে দেখছি বসে। এবার আমিও হা হয়ে আছি, মেয়ে বলছে আমার দিকে তাকিয়ে, মেয়ে এরকম করে বলছে এটা কি মা, এটা কি হচ্ছে, কে সুইচ দিল, আমরা তো তিনজনেই এদিকে। আমি আর কিছু বলিনি, আমার তো মোটামুটি জানোই আমি একটু ভীতু মানুষ, ঠিক আছে, তো আমি আর কিছু বলিনি। মাও বলছে হ্যাঁ কিরে তোরা কেউ সুইচ দিয়েছিলি? আমি বললাম তুমি না, কে সুইচ দিতে যাবে, আমরা তো দুজনেই এখানে বসে আছি। বলছি এটা কি হলো বলতো, আর ওটা ওরকম কাঁপছেই বা কেন? যতক্ষণ আমরা মানে কাছে গিয়ে দেখছি সুইচটা অন। আমরা কিন্তু কেউ সুইচে হাত দিই না, কারণ কি ওই কারেন্ট খাওয়ার ভয়, কোন সময় ঝটকা দিয়ে দিচ্ছে না, তো ওটা তো হতে পারে কেউ জল হাতে ধরো, ওই জন্য আমরা ওইটাকে একদম ধরি না, টাচই করি না সুইচটা। পরে যে ইলেকট্রিশিয়ান আসবে এসে ঠিক করবে, আমরা ধরি না। তথাপি ওই জিনিসটা ঘটলো আমাদের চোখের সামনে। এই অবধি মনে জোর রাখলাম, আমি তো জোর রাখতে রাখতে আমি না, এখন কি হয় না, একটা মানুষের দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে ঠেকে গেলে তখন আর তার ভয়টা লাগে, মানে আমি ইউজড হয়ে গেছি যেন এরকম হতে হতে। এবং তোমাকে এটাও বলেছি যে আমার খুব আমি 78 79 আমার ওয়েট হয়ে গেছে, 80 মানে 80 অনওয়ার্ডস আমি যাচ্ছিলাম, আমার হঠাৎ করে ওয়েট লস হয়েছে, আমার মেয়ে দুজনের একসাথে হচ্ছে। তোমাকে বললাম রিজনটা, তো তোমাকে বললাম কেন হয়েছে, বা এটারও প্রতিকার আছে, এটাও ঠিক করে দেওয়া যাবে, যেটা আমি আমাদের ক্যামেরার পরে তারপরে আমি তোমাদেরকে করে দেবো। তো এগুলো তো গোপন বিদ্যা আমার, তো আমি এগুলো ক্যামেরার সামনে এটা গোপন রাখাই ভালো, কারণ এটা খুব মানে মানুষের কাজে আসছে না, মানুষ উপকৃত হচ্ছে, তো এটা তুমি একটা সামাজিক উপকারও তো করছো, সবার মঙ্গল করছো। ডেফিনেটলি। এই যে তোমার সঙ্গে যে এত কিছু ঘটছে, প্রথম কথা হচ্ছে যেহেতু তোমার অরাটা অনেকটা উইক হয়ে গেছে, তার জন্য কি হয় এইগুলো আরো বেশি করে প্রভাবিত হয়। তোমাকে প্রথম কথা হচ্ছে নিজেকে স্ট্রং করতে হবে, এগুলো হতে থাকবে, তোমার আশেপাশে ঘটতে থাকবে, ইগনোর করতে হবে। যদি বেশি ঘটে তাহলে ওই একটাই কথা, তুমি যেটা ভালো মতন জানো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, তুমি প্লিজ আমার কোনো ক্ষতি করো না, তুমি চলে যাও। যদি ভালো কথা যদি চলে যায় তো ভেরি গুড, আর যদি না যায় তখন তার প্রতিক্রিয়া আছে। এরও এই যে এই কথাটা বলাতে আমার আর একটা ঘটনা তোমাকে আমি শেয়ার করব, সেটাও বেশ ভয়ের। যাই হোক, এটা বলিনি, সেই দিনের ঘটনাটা শেষ হয়নি এখন। ওই যে ঝাড়বাতি কাঁপা থেকে যে মিটে গেল ব্যাপারটা, তা কিন্তু হলো না। এবার আমরা আলোটা সুইচটা নিভিয়ে দিয়ে নিজেদের মতো খেয়ে দে, মেয়ে বললো মা তুমিও শুতে চলে যাও, আমিও শুতে যাবো। ও নিজের ঘরে ঢুকে গেছে, কারণ ওর এক্সাম আছে, সেমিস্টার আসছে বলে ও পড়াশোনা করছে। তো পড়াশোনা করলে ডিস্টারবেন্স জানোই তো, বাইরে কথা বললে হয়, ও একা পড়তে ভালোবাসে, চিটকিনি দিয়ে দিয়েছে। আমি আর মা আলো ঠালো নিবিয়ে, মা বলছে মা আমিও শুয়ে পড়ি, তুই শুয়ে পড়, গিয়ে কথা বলছি, জাস্ট কথাটা আমাদের শেষ হয়নি। এবার মার অভ্যেস আছে রাত্রিবেলা টিভি চালিয়ে সিরিয়াল দেখে শুয়ে পড়ার পর, ঠিক আছে, সাউন্ডটা অফ করে দিয়ে সিরিয়াল দেখে। এবার আমি বসে আছি, তখন ওই চেয়ারে বসে আছি, আর আমার ঠিক উল্টো দিকে, ডাইনিং টেবিলে উল্টো দিকে একটা দেওয়ালে প্যাসেজ আছে, ওখানে আমার মশলাপাতি রাখার একটা কাবার্ড আছে।
কাঠের লম্বা, তার পাশে একটা শোকেস আছে। এবার ওই কাবার্ডের দরজাটা নিজে খুলে ধাম করে বন্ধ হয়ে গেল আমার চোখে। এবার আমি ভেবেছি মা বোধহয়, অন্ধকার তো বুঝতে পারিনি, আমি ভেবেছি মা বোধহয় উঠে এসে খুলে, কিন্তু এরকম ভাবে বন্ধ করবে কেন? আমি বললাম, মা কি করছো? বলতে গেছি, মা বলে, কই আমি, কি রে তুই কিছু করলি? না তো। আমি বললাম, আলমারিটা তুই বন্ধ, তা তুই বন্ধ করলি? আমার না, মানে দুজনে আমরা কিছুতেই, আমি আর মা ব্যালেন্স করতে পারছি না ব্যাপারটা। এবং আমি তো দেখেছি, আর আমি ভেবেছি মা, অন্ধকারে নাও, মানে অনেক সময় হয় না একটু ঘেটে যায় ব্যাপারটা, তো খুলে আলমারি, মশলার আলমারিটা খুললো, মানে কাবারটা খুললো, ধাম করে বন্ধ হয়ে গেল। এগুলোর আমি কাকে বোঝাবো, কাকে বিশ্বাস করব, কাকে এক্সপ্লেন করব? আমার বাড়িতে ঘটেছে। মারাত্মক তোমার সঙ্গে ঘটছে, যদিও বা এইগুলো দেখো কন্টিনিউয়াস এগুলো চলতে থাকে। তোমাকে প্রোটেকশন নিতে হবে, তোমার বাড়ির লোককে প্রোটেকশন নিতে হবে, আর ক্লিনস করতে হবে, নিজেদেরকে ক্লিনস করতে হবে, স্পিরিচুয়ালি ক্লিনস করতে হয় নিজেদেরকে, তো ওইগুলো ঠিক হয়ে যাবে। এই যে তোমাকে এই যে ইনস্ট্যান্সটা করলে, এই ইনস্ট্যান্সটা বিকজ তোমাকে আমি কিছু প্রোটেকশন দিয়েছিলাম, তারপর থেকে তোমার উপরে যে নির্যাতনগুলো হতো সেগুলো মানে বন্ধ হয়ে যাওয়াতে ওরা তোমাকে তার প্রেজেন্সটা ফিল করাবে। তুমি একটা ঘটনা বলেছিলে, তোমার মা রাত্রিবেলা ঘুমের সময় এরকম একজনকে দেখেছিল। কেন দেখেছিল? এতদিন দেখেনি, কারণ যেহেতু প্রোটেকশন দিয়েছে, কাউকে না কাউকে প্রেজেন্স ফিল করাতেই চাইছে। এটা আমি বলি, আমার মা ভয় পাওয়ার মানুষ নয়, কারণ আমার মা গ্রামে মানুষ হয়েছে। গ্রামে তখন যেখানে বাড়ি করেছিল আমার দাদু, একদম পুরো জঙ্গল মতো এলাকা, বড় বড় সেই এলিফ্যান্ট গ্রাস গুলো থাকে, একটা সিঙ্গেল মানে রেল লাইনের ট্র্যাক গেছে, ঠিক আছে, ওইরকম জায়গায় একটা বাড়ি করেছিল। সেখানে আমার মা জঙ্গলে বনে বাদারে ছোটবেলা থেকে ভাই বোনেদের সাথে ঘুরে, চাঁদনি রাতে লুকোচুরি খেলে মানুষ হওয়া মানুষ। তো তার পক্ষে ভয় জিনিসটাই কোনোদিন ছিল না। আমার মা আজ পর্যন্ত আমি দেখিনি, আমি যেরকম, আমার মা বলে, তুই এত ভীতু কেন রে? আমার তো সব ভয়টা আমি ফিলই করি না এসব। তো আমরা, বাবা তোমার মানসিক জোর তার মানে খুব বেশি। সেই মানুষটা ভয় পেয়ে গেল। সেই মানুষটা কি ভয় পেল? সেদিনকে আমার মেয়ে গরমের জন্য, আমার মা অতটা এসিতে পছন্দ করে না থাকা, বলে আমার গা হাত পা খুব ব্যথা করে, তো আমার মেয়ে আমার রুমে এসে শুয়েছে। এবার মেয়ের ঘরটায় এসি লাগানোর কোনো অপশন নেই। আমার ঘরে বেডরুমে এসি চলছে, মেয়ে বললো, মা আমি আজকে এখানে শুয়ে পড়লাম। এইবার মা সেদিনকে মেয়ের ঘরে গিয়ে, আর আমার মার একটা অদ্ভুত স্বভাব, আমি কতবার বলেছি যে রুমে একটা হালকা লাইট জ্বালাবে, মা ঘুটঘুটে অন্ধকারে ঘুমাবে। মা বলছে সকালবেলা, বিশ্বাস কর আমি কোনোদিন আজ পর্যন্ত, তুই দেখেছিস আমাকে ভয় পেতে? বললাম না। কেন, কি হয়েছে? বলে, জানিস কালকে রাত্রিরে আমি গুনগুনের রুমে শুয়েছিলাম, ঘুটঘুটে অন্ধকার করে শুয়েছিলাম, দরজাটা খুলে, তো জানলাও খোলা ছিল। আমি যেন দেখলাম, আমি বুঝতে পারলাম না, বলে আমি তো চোখ একটু কম দেখি, আমি বুঝতে পারলাম না যে জানলার দিক থেকে কেউ লাফিয়ে আমাকে ওপর থেকে ডিঙিয়ে কেউ মাটিতে লাফ দিল, না মাটি থেকে কেউ লাফ দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। বলে, আমি কিন্তু এটা দেখেছি, তোরা কিন্তু একটু প্রিকশন নেওয়ার চেষ্টা কর, আমি কিন্তু এটা দেখেছি। আমি চোখে কম দেখি, আমি যে মানুষটা আজ পর্যন্ত কোনোদিন ভয় পাইনি, সেই মানুষটা সকালবেলা উঠে তোকে তো আর মিথ্যা কথা বলবো না, ভয় পাওয়ার আমার কোনো এ নেই। তা আমি ভয় পেলাম কেন তুই বল? এত বছরে এই প্রথমবার আমি ভয় পেয়েছি। বলে, যে দেখে সে বিশ্বাস করে। বলে, আমি দেখলাম তো জিনিসটা, তাহলে এবার তুমি বলো আমি কি করবো, আমার কি করা উচিত? ডেফিনেটলি আছে তোমার বাড়িতে, বললাম তো চিন চালনা করেছে, আর সেই প্রেজেন্সগুলো মেয়েদের উপরেই বেশি প্রভাব ফেলবে, কারণ এমন একটা জিন ছেড়েছে যে জিনটাকে বলা হয় হচ্ছে হাওয়াজ জিন। আমি তোমাকে বলে দিচ্ছি, জিনের অনেক কটা রূপ হয়, যেরকম ইফরিত হয়, আশিক হয়, এটা হচ্ছে হাওয়াজ জিন। এর জিন হচ্ছে তোমার মানে ফিমেলদের প্রতি এদের অ্যাট্রাকশনটা বেশি, ঠিক আছে? তারা অনেক রকম ভাবে তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করার চেষ্টা করে অনেক রকম ভাবে। যখন সে পায় না, তখন যার কাছে অপশন না থাকে, তখন বাড়ির লোককে ভয় দেখানো স্টার্ট করে, বিভিন্নভাবে প্রেজেন্স ফিল করানো, লাইট বা কাবার্ড। তাহলে কি আমার কাছে প্রোটেকশন গুলোর জন্যই কি? হ্যাঁ, 100 বার বাইরে এগুলো ঘটছে। বাইরে এতদিন তো তোমার সঙ্গে ঘটেনি, কারণ তার কাছে ওপেন অপশন ছিল।
যে তোমাকে অ্যাক্সেস করতে পারছে, যখন হ্যাঁ। তোমাকে অ্যাক্সেস করতে পারছে না তোমাকে বা তোমার মেয়েকে, তখনই বাকি বাইরের লোকদের সঙ্গে মানে তোমার ফ্যামিলির মেম্বারসদের মধ্যে কাউকে ভয় দেখানো বা কাউকে তার মেন্টালি তাকে এমন ভাবে চাপ সৃষ্টি করছে যে তোমার সঙ্গে হয়তো কোনো একটা হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে যাবে, ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, এই জিনিসগুলো হবে। মানে হ্যাঁ, মানে তো হচ্ছে, কারণ আমি শারীরিক দিক থেকে খুব মানে অ্যাটাক হবে হবে আমাকে। শুধু অসুস্থতা বলবো তা নয়, তোমাকে যেটা বললাম আমি, রিবস, হ্যাঁ হবে, রিবসের ব্যথাটা হবে, অকারণ রিবসের ব্যথা, বডির কোথাও ব্যথা নেই, শুধু রিবস যতটুকু ততটুকু ব্যথা করছে। আচ্ছা, কোনো কারণ নেই, না ঠান্ডা লেগেছে, না এসি চালিয়েছি, না ঠান্ডা জল খেয়েছি, কিছু নেই, রিবসে ব্যথা। আচ্ছা, তারপরে তোমার কি বলবো, এটা বলতে পারো একদম কোট আনকোট, মানে সেক্সুয়ালি হ্যারাস করা। আমি জানি, ঠিক আছে, জানি, সেটা আমি ওয়াশরুমে গিয়েও আমি এটা করেছি যে কেন এরকম হবেই। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসগুলো খুব অদ্ভুত জিনিস, এবং হওয়াটা তো ঠিক না, এগুলোকে থামানো উচিত। আমি জানি না কোথায় থামবে গিয়ে, তবে এই জিনিসগুলো আমার খুব ইরিটেট করছে লাইফে। এবং আগে বললাম না, আগে যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, টিনেজ লাইফ, কলেজ লাইফ, এগুলো খুব কম ছিল আমার লাইফে। ওই যে ইউসুফ বলে ভদ্রলোক এলেন, তারপর থেকে এটার একটা যেন ইয়ে লেগে গেছে, মানে রিদমিক ইয়েতে হচ্ছে, বারবার 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 রিপিটেশন। এইবারে যে ঘটনাটা আমি আসবো সেটা হচ্ছে, এটা কিছুদিন আগের ঘটনা, খুব রিসেন্ট ঘটনা। আমি গেছিলাম আসানসোল। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমের ওনার। আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালসে আপনারা বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্রেসলেট ও ক্রিস্টাল প্রোডাক্টস পেয়ে যাবেন, যেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের অ্যাস্ট্রোলজার আর আমি দুজন মিলে আমরা আপনাদের জন্য কনসাল্ট করে আপনাদেরকে কোন ক্রিস্টালটা পড়লে আপনার বেনিফিট হবে সেগুলো কিন্তু আমাদের স্টোর নাগের বাজারে রয়েছে, যেখানে আপনারা এসে আমাদের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারবেন প্রত্যেকটা ক্রিস্টাল কেনার আগে। বিভিন্ন রকম প্রোডাক্টস আছে ক্রিস্টালের উপরে, ক্রিস্টাল ট্রিজ, ক্রিস্টাল পিরামিডস, রক ক্রিস্টাল, ক্রিস্টাল ব্রেসলেট, ক্রিস্টাল অ্যাঙ্কলেট, সব রকম আমাদের কাছে প্রোডাক্টস পেয়ে যাবেন। তাছাড়াও বলে দিই, আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমে আমরা এমন একটা কোম্পানি যারা পারফিউম বার করেছি ক্রিস্টাল ইনফিউজ করে, যেখানে আমাদের পাঁচটা ভেরিয়েন্ট আপনাদের জন্য আমরা রেডি করেছি, যেই পারফিউমের মধ্যে আমাদের ক্রিস্টালস অরিজিনাল র ফরম্যাটে দেওয়া থাকবে, যাতে আপনারা যেই পারপাসের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সেই পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। বলে দিই, লাভ পোর্শন, মানি ম্যাগনেট, নেগেটিভিটি রিমুভার, ব্ল্যাক ম্যাজিক রিমুভার আর অরা বুস্টার, এই 5টা প্রোডাক্ট আমাদের কাছে এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যারা যারা নেগেটিভিটিতে ভুগছেন তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করেছে আর তাদের একটা গুড ফিডব্যাকও রয়েছে। যারা যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারা পর্যন্ত আমাদের সঙ্গে কনসালটেশন করে খুব কম খরচায় তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পেরেছে। আমাদের কোম্পানি নাগের বাজারে অবস্থিত আছে, তো দেরি করবেন না, আপনারা আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে আর অ্যাড্রেসে যোগাযোগ করে আমাদের সঙ্গে ভিজিট করতে চলে আসবেন। আমরা বলে দিই, আমরা ফ্রি কনসালটেশন দিচ্ছি। যারা যারা ক্রিস্টাল নেবেন নিজেদের অরা ঠিক করার জন্য আর যে পারপাসের জন্য, তার আগে আমরা আপনাকে একটা ফ্রি কনসালটেশন দেওয়ার পরই কিন্তু আমরা আপনাকে ক্রিস্টালটা ধারণ করতে বলবো। আমাদের কাছে কিন্তু মোর দ্যান 100 টাইপস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের রিলেশনশিপ প্রবলেম, আপনি জব পাচ্ছেন না, আপনার উপরে নেগেটিভিটি আছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, সব কিছুর কিন্তু আমাদের কাছে সলিউশন রয়েছে। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস এর ওনার অ্যান্ড হিলার অ্যান্ড কনসালটেশন করি। তো আমার সঙ্গে যোগাযোগ করতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসানসোলে একটি জায়গায় শো করার ছিল, তো গেছিলাম, হোস্ট করি যেহেতু আমি, তো সেখানে প্রোগ্রাম করতে গেছি, ঢুকেছি, আমাদের ঢুকতে 6টা, হ্যাঁ 6টা মতো বেজেছি। এইবার ওখানে গিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য আমাদের বলছেন একটু ফ্রেশ হবো, জামা কাপড় পরতে হবে, তার জন্য একটা জায়গা রাখবেন। বললো, ম্যাডাম আমাদের গেস্ট হাউস আছে, পুরনো, খুবই পুরনো, মানে এমন মান্নাদের ইয়াং লাইফে উনি গেছিলেন ওই গেস্ট হাউসে, তাহলে বুঝতে পারছো কবেকার গেস্ট হাউস, কতটা পুরনো, মানে ভেঙে চুরে পড়েছে, তো ওরা জোর করে মেনটেন করে রেখেছে আর কি, জোর জবরদস্তি।
এবার একতলা, গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, আর করিডোর হয় না, লম্বা করিডোর, একদম পাশে পাশে ঘর 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 ঘর, তাতে সব অতিথিশালা হ্যান ত্যান লেখা রয়েছে গেস্ট হাউস। পর 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 ফার্স্ট ফ্লোরটা, সেকেন্ড ফ্লোরটাও ঠিক তেমন। এদিকে মানে সিঁড়িটা খাড়াই সিঁড়ি, মানে কত পুরনো গেস্ট হাউস। উঠছি যখন, চারিদিকে ঝুল ঠুল, আমার না, আমি বললাম না, আমি একটা প্রেজেন্স, আমার কিরকম একটা অড লাগে। তো ওইটাই আমার ঢোকার সাথে আমার খুব ক্রিপি লেগেছিল ব্যাপারটা। ঠিক আছে, এবার যখন আমি, আমার ড্রাইভার আছে সাথে, উঠছি, বলছে আমার ড্রাইভার, বলছে বাবা কবেকার বাড়ি, কবেকার গেস্ট হাউস, কেমন হবে, আপনার মনের মতো কিন্তু না হওয়ার চান্সই বেশি। আর আমি দেখ পুরনো তো, হতেই পারে এরকম, ঠিক আছে চল না ম্যানেজ করে নেবো, একটাই তো, কয়েক ঘন্টা বাদে বেরিয়ে চলে যাবো, এখানে কনসার্ট থাকতে যাচ্ছি। বিশেষ করে এই করিডোরটা, যে আমি যে ঢুকলাম সিঁড়ি থেকে উঠে, যে দরজাটা, এবার লম্বা করিডোর, ঠিক আছে, আমাকে দিয়েছে একদম যে করিডোরে একদম স্ট্রেট যে ঘরটা গিয়ে ধাক্কা খাচ্ছে, ওই ঘরটা আমাকে দিয়েছে। প্রথম একটা ঘর, দ্বিতীয় একটা ঘর, আর ওই স্ট্রেট একটা ঘর। এবার প্রথম ঘরটায় তালা দেওয়া, জানলা বন্ধ, দ্বিতীয় ঘরটা তালা দেওয়া, জানলা বন্ধ। তো এই যে জানলাটা অদ্ভুত, ভেতরে কাঠ, তার উপরে গ্রিল, তার উপরে কাঁচ দিয়ে ঘেরা। আচ্ছা, বুঝতে পারছো, জানলা সব সপাটে দেওয়া, কোনো হাওয়া এন্ট্রেন্স কিছু যাওয়া আসার জায়গায় নেই। কেউ নেই ভাই, আমরাই এসছি, ঠিক আছে চল। আমাদের ঘরটা খোলা, আমাদের দেখলাম ওখানে দুটো বেড, একদম বিছানা করে রেখেছে, বেশ সুন্দর, বসার জায়গা টায়গা দিয়েছে, বাথরুম আছে, বাথরুমটা গিয়ে দেখলাম না মোটামুটি পরিষ্কার, ঠিক আছে। তো গিয়ে বাথরুমটা ভাবছি, এটা কি বাথরুম, একটা বাথরুমকে ডিভাইড করেছে দুটো পোর্শনে। সামনে দিকে একটা বেসিন আছে, সামনের বাথরুমটা, পেছনের বাথরুমটা আয়না লাগানো, একটা জানলাটা খোলা। আমি ওকে বললাম ভাই তুই জানলাটা আগে বন্ধ কর, আমি ওই অব্দি যাওয়ার আমার ক্ষমতা নেই, জানলা বন্ধ। ঠিক আছে বলে আমি করে দিচ্ছি। এইবার জানলাটা বন্ধ করে আমি এবার ফ্রেশ হব বলে গেছি, ঠিক আছে মনের জোর, করতেই হবে, কিছু করার নেই। এবার মেন গেটটা তো দিয়েছি লক করে, মেন গেটটার যে গেটটা, বিশাল বিশাল গেট, মানে প্রায় 8 ফুটের গেট হবে ওটা, বড় গেট, আগেকার দিনের তো বড় গেট, ওটা লম্বা ছিটকিনি দিয়েছি টেনে দিয়ে। এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, ওরে উমা ঘরে এসে চেঞ্জ করব, চাটা দিয়ে গেছে, চাটা খাবো, ঢাকা দেওয়া রয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে চায় একটা সিপ দিয়েছি, নক, ড্রাইভারটাকে পাঠিয়েছি, আমি বললাম তুই নিচে গাড়িতেই থাক, দরকার হলে তোকে ডাকবো। ঠক ঠক, আমি বলছি ড্রাইভারটা এসছে, কে, কোনো সাউন্ড নেই, ঠক ঠক, নক করছে, ভালো কথা, আমি বলছি বোধহয় ক্লাবের লোকেরা এসছে, ওনারা কথা বলতে, আলাম খুলেছি কথা বলতে গিয়ে দেখি কেউ নেই। তারপরে ভাবলাম, তারপরে মনকে বোঝালাম, হয়তো খুলিনি বলে দুবার জিজ্ঞেস করেছি, হয়তো চলে গেছে, ঠিক আছে ভালো কথা। আবার ড্রেস পরা হয়ে গেছে, ফ্রেশ হয়ে স্টেজে যাব, আবার নক, ঠক 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 ঠক, তো কি এইবারে নিশ্চয়ই কেউ এসছে। আবার খুলেছি, বিশ্বাস করো দেখছি সেকেন্ড টাইম কেউ নেই। তাহলে কি আমি ভুল শুনছি কানে? নখটা তো পরিষ্কার হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? এটা কি? আমি তখন আর গেটটা দিন, থাক ভেজানোই থাক, দেখি জিনিসটা, আর কিছু হয়নি। আমি ফ্রেশ হয়ে অনেক বসে আছি, তারপর দরজাটা খুলে দিয়েছি, এই দুজনেরও চলুন এবার নিচে, ঠিক আছে। ওদের নিচে হচ্ছে ওদের অডিটোরিয়াম, একদম গ্রাউন্ড ফ্লোরে। সিঁড়ি দিয়ে নেমে এসে হলো, সবকিছু হলো, হয়ে আমার আর সাহস হচ্ছে না যে আমি আবার
ড্রেস চেঞ্জ করে বেরো। ঠিক আছে, আমার আর সাহস হচ্ছে না। তাও ভাবলাম এতটা রাস্তা যাব, এই এক জামা কাপড়, এই মেকআপ, এইভাবে যাওয়া যায়? একটু ফ্রেশ তো হতে লাগে। আবার গেছি ভয় ভয়। ড্রাইভারটা বলছে যে বৌদি আপনি একটা কাজ করুন, এবার আর লক করবে না, ভেজিয়ে দিন, আমি বাইরে করিডোরে আছি। থাক ভাই, ডাকলে যেন পাই। বলে আরে আমি আছি, করিডোরে আছি, ভয় পাওয়ার কিছু, ভয় পাবেন না। ঠিক আছে, এবার সব প্যাকিং ট্যাকিং হলো, হয়ে বেরোচ্ছি, আমাকে ড্রাইভারটা বলছে এক্ষুনি নামুন। ব্যাগটা আমারটা নিয়েও তত 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 করে আমিও নামছি। বাবা এত জোরে নামিস না, পড়ে যাবি রে, খাঁড়াই সিঁড়ি। ও নেমে গাড়িতে উঠে ও বলছে এক্ষুনি জায়গাটা আপনি ছাড়ুন। বললাম কেন, কি হলো? এসে যখন আমরা হাঁপাচ্ছি, বলছি দাঁড়া ভাই একটু জল খাই, একটু চিপস কেন দোকান থেকে, হ্যাঁ একটু খাই, এতটা রাস্তা যাব। ও বলছে যে জলটা খান, আমি একটা কথা বলবো। আমি কি, তুই এত তাড়াহুড়ো করলি, এরকম করলি কেন? আমি কিন্তু তার আগে ঘরে যখন আমি সেকেন্ড টাইম ঢুকেছিলাম, তখন ঘরে একটাই কথা বলেছিলাম যে দেখো ভাই, আমরা এখানে পার্মানেন্টলি থাকতে আসিনি, আমি জাস্ট এই ঘরটাকে একটু 1-2 ঘন্টার জন্য ব্যবহার করছি। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই থাক, আমি এখান থেকে চলে যাব, তুমি আমাকে ডিস্টার্বটা করো না এরকম ভাবে। আমি তোমায় ভয় পাওয়াচ্ছি না তো, তুমি আমায় কেন ভয় পাওয়াচ্ছ? জাস্ট এইটা কেন বলো তো? তখন আমার কাছে কোনো অপশন নেই। এইবার যখন আমি ওকে জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে, বলে আপনি আপনার ঘরের পাশে যে জানলাটা ছিল, মানে সেকেন্ড যে ঘরটা, আমার ঘর থেকে বেরিয়ে যে ঘরটা, আপনি ওটা দেখেছিলেন জানলাটা? আমি বললাম না তো, আমি তো বেরোবার সময় দেখলাম। বলে দেখলেন না জানলাটা? আমি বললাম না। বলে যাওয়ার সময় দেখেছিলেন? হ্যাঁ যাওয়ার সময় তো আমি জানলা দেখতে দেখতেই গেছি, সব তো ঠিকই ছিল, কাঁচ, গ্রিল, কাঠ। বলছে আপনি দেখলেন না আপনার পাশের ঘরের জানলার পাল্লাটা, মানে ধরো জানলাটা যদি এরকম হয় না, ঠিক আছে, জানলাটা ঠিক এইরকম করে খুলে গেছে ভেতর দিকে, এরকম ভাবে খোলা। আর আমার ড্রাইভারটা, যে আর কি ড্রাইভার ভাই, আমি ওকে ভাই বলি, ভাই কি দেখলি? বলছে বৌদি আমি তো ওখানে দাঁড়ালাম, আপনি ভেতরে আছেন, আমি ওখানে দাঁড়ালাম, আমি দেখলাম ওই জানলাটা জাস্ট বন্ধ, জানলাটা কিভাবে খুলে গেল ভেতর থেকে। হাওয়াও তো হতে পারে। বলে হাওয়া কোথা থেকে হাওয়া ঢুকবে? দরজায় তো, প্রত্যেকটা দরজায় তো ওরা তালা দিয়ে রেখেছে। আর জানলার যদি বুঝতাম যে না শুধু জানলা ওপর দিয়ে কাঁচ দিয়ে ঘেরা, তাহলে কি করে জানলা খুলবে হাওয়া? আর আমার এত অস্বস্তি করছিল এই মোমেন্টে, অ্যাজ ইফ আমাকে কেউ দেখছে ওখান থেকে। বলে আমি ওই জন্য বৌদি আমি সরে এসে এই করিডোরের সামনে দাঁড়ালাম, যাতে আমি চট করে বেরিয়ে চলে যেতে পারি। আমার ঘরে এলো, বাক্সটা মানে ট্রলি ব্যাগটা টানতে টানতে নিয়ে লাগেজটা গাড়িতে ভরে আমরা ওখান থেকে পুরো হাওয়া। যদিও ওরা বলেছিল যে আমাদের এটা বহু দিনের পুরনো, এটা এবারে ভেঙে নতুন এখানে কিছু করা হবে, তো যাই হোক সেটা ওনাদের ব্যাপার। কিন্তু এইটা কিন্তু আমি ব্যক্তিগত দিক থেকে আমি ওনাদেরকে বলবো যে আমি তো গেছিলাম, তো আমি কিন্তু এটা ফিল করেছি। ওনারা হয়তো জানেন, আমি জানি না। দেখো যারা থাকে না ওখানে সবাই জানে, সবকিছুই জানে। তুমি এরকম পারে গেলেও অনেক ঘটনা দেখবে যারা এড়িয়ে যায়, কারণ আলটিমেটলি চায় না যে সেখানে কোনো একটা এরকম জিনিস ঘটুক বা 10টা লোক জানুক, অনেক কিছু ছড়াক, তখন ওদের উপরেও প্রেশার আসে, তাই জন্য ওগুলো চেপে যায়। বাট এইসব জিনিসগুলো হয় যত পুরোনো দিনের বাড়ি হয়, ফাঁকা থাকে, হোটেল থাকে, এগুলো থাকে এরকম প্রেজেন্স। তোমার সঙ্গে পডকাস্ট করে খুব ভালো লাগলো এই কারণে যে তোমার লাইফে প্রথম শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত যেসব প্যারানর্মাল এক্সপিরিয়েন্স গুলো হয়েছে কারোর জীবনে এত হয়নি, মানে আমার দেখা এরকম কেস হিস্ট্রি এতটা হয়নি। তাই তোমার সঙ্গে যখন এগুলো হয় তুমি আমাকে ফোন করো, আমি তখন সেগুলো সাময়িক প্রতিকারগুলো আমি দিতে পারি। আজকে হয়তো আমি সবকিছু তোমাকে খুলে বলবো কিভাবে কি করতে হয়। খুব ভাল লাগলো। খারাপও লাগছে একদিক দিয়ে যে তোমার লাইফে এরকম এত কিছু হয়ে চলছে তোমাদের, যে ফ্যামিলিতে তোমাদের একটা প্রচন্ড ভাবে একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে যেটা আননেসেসারি, মেন্টাল প্রেসারও তৈরি হয় প্রচন্ড ভাবে, শারীরিক একটা প্রবলেম থাকছে, স্ট্রেস সবকিছুই হচ্ছে আমার।
যখন এই এপিসোডটা বেরোবে তখন অনেক লোকেই বুঝতে পারবে যে যখন এরকম কিছু হয় তখন কতটা মানুষকে নামিয়ে দেয়, দেওয়ালে পিঠ থেকে যায়, মানে সেটা তখন সেই বুঝতে পারে। একদম, মানে দেওয়ালে পিঠ না ঠেকলে না, আমি দেখেছি ভয়টা এমন পর্যায়ে চলে যায় মানুষের, সেইখানে তখন মানুষ না বলে কি যা হবে হবে, যা হবে দেখা যাবে, মানে ওইভাবেই আমি কিন্তু এতগুলো ইনসিডেন্টকে হ্যান্ডেল করেছি বা এখনো করে চলেছি বলতে পারো। আমি বিশেষ করে তোমার দেওয়া জিনিসগুলো ব্যবহার করে এত উপকৃত হয়েছি। আমার তো যেটা দিয়েছো সেটা আমার ইউজ না করলে আমার শান্তির ঘুমটা হয় না। ডেফিনেটলি। খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ভয়েস করে পাঠান আপনাদের ঘটনা, আর চলে আসুন আমাদের এই স্টুডিওতে যেখানে আপনি আপনার ঘটনা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান, আর খুবভাবে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করুন, এই এপিসোডটাকে শেয়ার করুন, কারণ এটা চাই যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রত্যেকে জানতে পারুক যে কারোর উপরে এরকম ভাবেও যখন নেগেটিভিটি প্রবেশ করে, শুধু ব্ল্যাক ম্যাজিক না, নেগেটিভিটিও যখন প্রবেশ করে, এরকম স্পিরিট অ্যাটাকও তখন আপনারা কি করতে পারেন সেটাও আপনারা জানতে পারবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে সামনে শুক্রবার ঠিক রাত 9টার সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেসগুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে।